চিল সর্ট অফ কিছু হওয়া উচিত, মানে সো দ্যাট ইট গিভস আ ফিলিং অফ চিল। বাট নাম কি দিব এত চিন্তা ভাবনা করে কিছু আসতেছিল না, তো উই আর লাইক জাস্ট চিলক্স, কিছু একটা চিল্যাক্স, ওয়েন্ট ফর চিলক্স। রেস্টুরেন্ট দিব, ইট সিম লাইক আ বিগ কনসেপ্ট, যে ইনভেস্টমেন্ট লাগবে, একটা জায়গা রেন্ট করতে হবে, বিশাল ব্যাপার স্যাপার। তো আমরা কার্ড দিয়ে স্টার্ট করি, সেটার মধ্যে কি ভুল হয়েছে কমায় ওটা ঠিক করতে যে টাইম লাগে, এর চেয়ে নিউ একটা বার্গার বানায় দেওয়া ইজ ইজি। পারফেকশন এর কোনো ডেফিনেশন নাই, ইউ রিচ পারফেকশন এখনকার টাইমে। আফটার 2 days ওই ডেফিনেশন চেঞ্জ, ইউ শুড নট বি হ্যাপি উইথ দ্যাট পারফেকশন। আমরা কখন শিখি? যখন উই ফিল দ্য নেসেসিটি। সো ওয়েন ইউ আর ইন দ্য সিচুয়েশন, তখনই তো নেসেসিটি আসবে। Assalamu alaikum everyone. Welcome to yet another episode of our podcast series which is named Interactive Adda from Interactive Cares. আমি আছি সাদিয়া ইসলাম প্রমি, আপনাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ইন্টারঅ্যাক্টিভ আড্ডা পডকাস্টের হোস্ট হিসেবে। শুরুতেই একটু বলি, ইন্টারঅ্যাক্টিভ আড্ডার বেশ এতগুলো এপিসোডসে আপনারা কিন্তু দেখেছেন আমরা অনেক ফিল্ডের এক্সপার্টসদেরকে নিয়ে এসেছি, স্টার্টিং ফ্রম ওয়েব টু ডেটা টু এডুকেশন অ্যান্ড সো অন। অনেক সিরিয়াস টপিকের অনেক বিশিষ্ট এক্সপার্টসদের নিয়ে এসেছি। আজকে আমরা এনেছি এমন একজন ফিল্ডের এক্সপার্টকে যাকে আমরা সবাই অনেক পছন্দ করি এই ইন্ডাস্ট্রিটা, অ্যান্ড দ্যাট ইজ ফুড। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ইটস ফাস্ট ফুড। ফাস্ট ফুডের কথা বললে আমরা কিন্তু সবার আগে কি চিন্তা করি? পিৎজা বা ইভেন মাই ফেভারিট বার্গার্স, রাইট? অ্যান্ড বার্গার্সের কথা বললেই আমরা কি বলি? চিজি বার্গার্স বা বার্গার্স ফিল্ড উইথ চিজ। আই থিঙ্ক বাই নাও আপনারা গেস করতে পেরেছেন কোন কোম্পানি বা কোন রেস্টুরেন্টের কথা বলছি। ইটস নান আদার দ্যান চিলক্স। সো ইয়েস, আজকে আমরা কথা বলবো আমাদের আজকের এই পডকাস্টের গেস্টের সাথে, যিনি চিলক্সের কো ফাউন্ডার আহমেদ ফাইজ ভাইয়া। আমরা কথা বলবো কিভাবে উনি এই চিলক্সের আইডিয়াটা আনলেন, কিভাবে একটা ছোট কার্ড থেকে শুরু করে এখন চিলক্স একটা পুরো কান্ট্রি জুড়ে একটা রিনাউন্ড ব্র্যান্ড নেম। সো প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান আহমেদ ফাইজ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? I'm fine. How are you? I'm fine as well. I'm so excited because burgers, Chillox, this is like up my radar. It's একদম my kind of thing. I don't know, মানে that's the response I get always যখনই কেউ শুনে I'm associated with Chillox or somehow people just get a little bit excited. Of It course. feels good. It must be. যেমন আমি যখন কাউকে বলি যে আমার টিচার, তখন তো টিচার ওয়ান সেকেন্ড, খুব বোরিং একটা জিনিস। বাট চিলক্স বার্গার্স সেই। সবার আগে একটু কোয়েশ্চেন করি, আমি প্রিটি শিওর আপনি এই কোয়েশ্চেনটা অনেকবার শুনেছেন। চিলক্স নামটা কিভাবে আসলো? আসলে এটার কোনো সিক্রেট নাই, উই ওয়ার জাস্ট মানে ভাবতেছিলাম কিছু একটা নামটা চিল সর্ট অফ কিছু হওয়া উচিত, মানে সো দ্যাট ইট গিভস আ ফিলিং অফ চিল। বাট নাম কি দিব এত চিন্তা ভাবনা করে কিছু আসতেছিল না, তো উই আর লাইক জাস্ট চিলক্স, কিছু একটা চিল্যাক্স। তখন মনে হয় একটা লিঙ্গ খুব চলতেছিল, চিল্যাক্স, জাস্ট চিল্যাক্স। তো চিল্যাক্স ডিরেক্টলি না গিয়ে উই ওয়েন্ট ফর চিলক্স। ওকে, গ্রেট। জাস্ট কথা বলতে বলতে যেটা ওয়ার্ড দ্যাট স্টাক, এই তো। অফকোর্স। সো রেস্টুরেন্টের কথা যখন আমরা চিন্তা করি হিয়ার ইন বাংলাদেশ এবং স্পেশালি হিয়ার ইন ঢাকা সিটি, চিলক্স ইজ লাইক সাচ আ হিউজ ব্র্যান্ড নেম। সো কথা হচ্ছে আপনি শুরু করেছেন একটা কার্ড থেকে, অ্যান্ড নাও ইটস সাচ আ ফেমাস ব্র্যান্ড নেম। এই জার্নিটার ব্যাপারে আমরা সবাই জানতে চাই। আচ্ছা, ওকে। সো আমরা আসলে এভাবে এরকম কোনো, সত্যি কথা বলতে আর্লি ডেইজে খুব একটা যে ভিশন ছিল এই হবে ওই হবে এরকম কিছু কখনো ভাবি নাই। ইট ওয়াজ আ প্যাশন প্রজেক্ট। আমরা 3টা ফ্রেন্ড মিলে স্টার্ট করি। তা উই ওয়ার অল ভেরি প্যাশনেট অ্যাবাউট ফুড, ফাস্ট ফুড। আমরা তখন MBA করতেছিলাম। তো MBA ক্লাসেস শেষ হইতো প্রিটি লেট, 9:30। রাস্তায় খুব জ্যাম থাকতো। তো আমরা জেনারেলি 10:30-11 পর্যন্ত ঢাকা ভার্সিটির আশপাশে কোথাও একটু হ্যাং আউট করে রাস্তা খালি হলে তারপর যেতাম। তো তখন এরকম কোথাও না কোথাও খেতে গেলে দেখা যেত অনেক সময় নিতেছে, ভিড়, এটা সেটা। তো ওয়ান ডে উই ওয়ার লাইক, এটা কি এমন রকেট সায়েন্স? একটা অর্ডার দিলে আসলে কিভাবে 40 মিনিট লাগে, 35 মিনিট লাগে, মানে বার্গার বানানো তো এত ডিফিকাল্ট না। ইটস জাস্ট মানে বানের ভিতরে এটা ওইটা সবই তো দেখতেছি প্রি কুক, ইটস অ্যান অ্যাসেম্বলিং জব। এটাকে ওরা কি করে আসলে, মানে এত টাইম কেন লাগে? উই ওয়ার লাইক ভেরি ফ্যামিশড, খুব হাংরি, এত সময় এরকম। তো লাইক এটা আমরাই ভালো করতে পারি, ফাস্ট করতে পারি, ভালো জানি না বাট উই কুড ডু ইট ফাস্ট। তো ওভাবে কথা বলতে গিয়ে উই ওয়ার লাইক ওকে। তো আমার যে বাকি 2 ফ্রেন্ড, চিলক্সের যে ম্যানেজিং পার্টনার, যে মেইনলি অপারেশনাল দিক দেখে, যে সব প্যারা নেয় অনফিল্ড থেকে শুরু করে এভরিথিং, ওর নাম হচ্ছে প্রান্ত। ও এই কথাটা যে খুব সিরিয়াসলি নিয়ে নিবে উই ডিডন্ট নো। আমরা জাস্ট কথা প্রসঙ্গে
মানে উই ওয়ার জাস্ট রেন্টিং। তো পরে 1-2 মাস পরে হি ওয়াজ লাইক আমি না এটা করতে চাই, তো আর ইউ গাইজ ইন্টারেস্টেড অর সামথিং। তো আমাদের যে আরেকটা ফ্রেন্ড মারুফ, ও আর প্রান্ত মিলে ইনিশিয়ালি দে ফিগার্ড আউট ওকে করবো। দেন আমাকে বলে, আই ওয়াজ অলসো গটেন ইন, একটু টাকা পয়সার ইস্যু ছিল। সো উই স্টার্টেড উইথ অনলি 4 লাখ টাকা। 4 লাখ টাকা দিয়ে আমরা একটা কার্ড বানাই, কার্ডটা নিয়ে চিন্তা করি। তো উই ওয়ার লাইক আমাদের এত টাকা পয়সা নাই, উই হ্যাড ইজ টাইম। সো আমরা টাইমটা আসলে কীভাবে ইউটিলাইজ করা যায়, কি করা যায়, জাস্ট গিভ ইট আ ট্রাই, যে মানে এটা কি আসলে, এটা কি হয়। তো উই ওয়ার লাইক আমরা খুব স্মল শুরু করব, ইভেন ইফ ইটস ফেলস, ভালো কিছু নাও হয়, নোবডি উইল রিমেম্বার এটা করছে, ফেল হয়ে গেলে বার্গারগুলো খেয়ে ফেলবো, এম্বারাসমেন্টের কিছু নাই। সো লাইক ইটস ওকে। তো ওভাবেই আমরা একটা কার্ট নিয়ে চিন্তা করছি। তখন যে আসলে রেস্টুরেন্ট দিব, ইট সিম লাইক আ বিগ কনসেপ্ট, যে ইনভেস্টমেন্ট লাগবে, একটা জায়গা রেন্ট করতে হবে, বিশাল ব্যাপার স্যাপার। তো আমরা কার্ট দিয়ে স্টার্ট করি। সামহাও প্রথম দিন থেকেই উই গট ভেরি গুড রেসপন্স, আমাদের সব বিক্রি হয়ে গেছে 2-3 ঘন্টার মধ্যে। তো উই ওয়ার লাইক বাজার কতটুকু করবো উই ডিডন্ট নো, উই ওয়ার লাইক ভেরি স্কেপটিক্যাল, যে ওকে শুরুতে যদি এত অল্প এইটুকুই বাজার করি হয়তো বিক্রি হবে না, বিকজ বাজার রয়ে গেলে ফ্রিজ লাগবে, ফ্রিজ কিনে রাস্তায় কই রাখবো, তো ফ্রিজের মধ্যে তো জিনিস না রাখলে আবার নষ্ট হবে। তো উই আর লাইক আমরা যেটুকু দরকার ওইটুকু বাজার করবো, এর বেশি না। এখন তো বুঝতেছি না কতটুকু দরকার। তো আস্তে আস্তে দেখা গেল যে ওই বাজারের পরিমাণ বাড়তেছে, যেখান থেকে কিনি আমরা। লোকেশনটা খুব জানি না, সামহাউ ইট ক্লিকড। আমরা একদম ব্র্যাকের অপোজিটে স্কোয়ারের সেন্টার বিল্ডিং ছিল, ওখানে ব্র্যাকের 4 নম্বর বিল্ডিং এর সামনে দিলাম। আগের যে ব্র্যাকটা ছিল, আগের ব্র্যাকটা ছিল মহাখালীতে ওয়্যারলেসের পাশে। তো ব্র্যাকেট ছেলেমেয়েরা লাইক দে রিয়েলি লাইকড আস। ইট ওয়েন্ট অন সো ফার যে ওদের ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সের অংশ হয়ে গেল চিলক্স, যে ব্র্যাকে পড়ো চিলক্স ব্র্যাক, সো ইটস স্টাফ লাইক দ্যাট। বাট উই গট সাম প্রিটি গুড লজিস্টিক্যাল হেল্প। ওখান থেকে গুলশান 1-এ ডিসিসি মার্কেট কাছে, মহাখালী কাঁচা বাজার কাছে। তো ইভেন ইফ বাজার শেষ হয়ে যাচ্ছে, আমরা পট করে কেউ একজন দৌড় মেরে গিয়ে কিছু কিনে নিয়ে আসতেছি। আর কোনো দিন সেল খারাপ, বিক্রি নাই। তা আমাদের আইবি এর অনেকে ক্লাসমেটরা তখন হইতেছে চাকরি করতেছে, সবারই গুলশানে এক বনানীতে অফিস। তো উই ওয়ার লাইক কলিং দেম, এই অর্ডার দে 10টা নে, 5টা নে, 4টা নে, পাঠাই দিব, ডেলিভারি ফ্রি, আচ্ছা টাকা পরে দিস, খালি অর্ডার দে, জিনিস নষ্ট হয়ে যাবে নাহলে অর্ডার দে। তো উই পুশ দেম। তো ওভাবে সামহাও সবার হেল্প নিয়ে, অ্যান্ড সবাই আসলে অফিস শেষে সবাই তখন নতুন চাকরি করতেছে, দে ওয়ান্টেড আ প্লেস যেখানে এসে একটু মানে আড্ডা টাড্ডা দিবে। তো রাস্তার পাশে এখানে এই জায়গা, ইট ওয়াজ প্রিটি কুল, মানে ইট হিট অন। তো ওভাবে সামহাও হইল। তো এভরিওয়ান ওয়াজ লাইক ওকে। আমরা উই ওয়ার ভেরি নার্ভাস যে আসলে একটা ফুডের মেনু, একটা বার্গার মেনু সেট করা, হোয়াট ওয়ার্কস, হোয়াট ডাজেন্ট, প্রাইস কি হবে। মানুষজন সন্ধ্যার পরে এসে দেখতেছি মশার কামড় খাইতেছে পায়ে, কিন্তু ঠিকই বার্গার খাইতেছে। দে আর লাইক কষ্ট হইতেছে বাট খাচ্ছে। রাস্তার পাশে কুকুর ঘুরতেছে, আশপাশে আসতেছে, কুকুরকেও খাওয়াচ্ছে, মানে মানে ভাইবটাই অন্যরকম। মানে ইট ফেল্ট গুড, ফেল্ট রাইট, ইট ফেল যে পিপল লাইক আস, মানে যেই আসতেছে ঢাকার বিভিন্ন কোণা থেকে মানুষ আসতেছে। তো লাইক ভাই আপনারা এইখানে কেন, এত জায়গা থাকতে ওইখান থেকে কিভাবে আসতে হয়, ধানমন্ডিতে একটা দেন। তারপর দেয়ার লাইক ভাই আমার ব্র্যাকের ফ্রেন্ড বলছে যে ভাইয়া এখানে এটা ভালো, আমাদের ইউনিভার্সিটির পাশে তো এগুলো নেই, আমাদের ইউনিভার্সিটি ভুয়া, এটা কি এমন ভালো দেখার জন্য আসছি, এরকম আর কি। তো উই আর লাইক মানুষ এত প্যারা নিয়ে আসতেছে কেন। তো উই ফিগার্ড যে আইদার আমাদের ফুড ভালো, or like মানুষের কিছু করার নাই। তো we were like না, it's a combination of both. People were actually looking for a brand বা একটা প্লেস যেটার সাথে সে রিলেট করতে পারে লাইফে। যেটাই চলুক, you could have a very bad day, but বিকালে হোক, সন্ধ্যায় হোক, বা any time you could come here, have a time to yourself or with your friends, family, loved ones, share a meal and feel energized, recharged. এরকম একটা কিছুর আসলে দরকার। সো আনফর্চুনেটলি ইট ওয়ার্কড অ্যাজ আ রেস্টুরেন্ট, বিকজ তখন ঢাকা শহরে আসলে অ্যাক্টিভিটির খুব অভাব, ওরকম এন্টারটেনমেন্ট কিছু নাই। ট্রাফিক জ্যাম ওয়াজ ভেরি হিউজ। আই এম টকিং অ্যাবাউট 2016। তখন লাইক একদম অবস্থা এরকমই ছিল। তো সামহাউ উই ওয়ার লাইক ওকে, অ্যাট ওয়ান পয়েন্ট আমরা তাহলে রেস্টুরেন্টে মুভ করবো, সমস্যা নেই। বাট উই আর লাইক রেস্টুরেন্টে মুভ করতে হলে তো অনেক কিছু ব্যালেন্স করার ব্যাপার। রাস্তার পাশে কার্ট ইজ সামথিং লাইক দ্যাট, বাজার শেষ, ওকে উই আর সরি, উই আর ক্লোজ বলে বন্ধ করে বাইরে চলে যেতে পারি। বা সকালে ওপেন করতে দেরি হইতেছে, আমরা 11টার জায়গায় দুপুর 2টাতেও ওপেন করতে পারি, একটু ঘুমায় আসতে পারি, ডাজন্ট ম্যাটার, সমস্যার কিছু নেই। রেস্টুরেন্ট তো জেনারেলি লাইক মানে টাওয়ার ইট ডাজন্ট ফুড ওয়ার্ক, রেস্টুরেন্টস এন্ড তো লট অফ রেসপন্সিবিলিটি, স্টাফ রাখতে হবে, এই করতে হবে, বা এখানে তো নিজেরাই 24/7 টুকটাক ওপেন রাখার করে ফেলতেছি। সো উই আর লাইক আমাদের তো আরো শিখতে হবে, উই ডোন্ট নো এনিথিং মাচ। আমি আমার বাসায় যে খুব একটা রান্নাবান্না করতে পারি বা চাও বানাই খাইছি, এই অপরচুনিটি পাই নাই।
মানে ইটস মোর লাইক অপরচুনিটি দরকার পড়ে নাই, ইট ওয়াজ অলওয়েজ রেডি প্রোভাইডেড, বাট উই ওয়ার লাইক না, আমাদেরকে ফুড নিয়ে আরও শিখতে হবে, জানতে হবে প্রকিউরমেন্ট কীভাবে করা যায়, বাজার খরচ এই ডিসিজ থেকে করলে পোষাবে না, আরও চিপে বাল্কে গুড কোয়ালিটি প্রোডিউস কীভাবে কিনতে পারি। তো এভাবে আমরা তখন চিন্তা করলাম ওকে উই উইল ফিনিশ দ্য ইয়ার। আমরা ফেব্রুয়ারিতে শুরু করেছিলাম 2016। তো উই আর লাইক আমরা লাগলে 2 বছর কার্ড চালাবো আনটিল উই হ্যাভ এনাফ নলেজ, যেটা নিয়ে আমরা কনফিডেন্স ফিল করি, প্রপারলি রেসপন্স পাই, সো তারপরে উই উইল মুভ ইন টু ইট। সামহাউ আওয়ার হ্যান্ডস ওয়ার ফোর্সড। 2016 ডিসেম্বরে গুলশানাকে ডিসিসি মার্কেটে একটা ফায়ার ইনসিডেন্ট হয়। তখন মেয়র ছিলেন আনিসুল হক, উনি তখন রাস্তা থেকে সব একদম অর্ডার দিয়ে একেবারে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে এদিক সব উঠাই দিছে। তো না, আমরা তো আসলে ভাসমান ছিলাম ফ্লোটার, তো অ্যাকচুয়ালি উই ওয়ার ইলিগাল স্টার্ট উইথ আর কি, রাস্তার পাশে ঠেলা গাড়ি ইজ অ্যাকচুয়ালি ইলিগাল এইভাবে। তো উই ওয়ার লাইক ওকে বন্ধ, ফাইন, ডান। আমরাও তো উই ওয়ার লাইক আচ্ছা আমরা এখন ভালো প্লেস খুঁজবো, দেখি। তো উই থট ওকে, সো আমরা যেটা করতে পারি, আমরা উই শুড চুজ আ মার্কেট যেটা মেক অর ব্রেক হবে। ইফ উই সাকসিড দেয়ার, সেই লোকেশনে যদি ভালো করি তাইলে উই উইল ব্রাঞ্চ আউট, আমরা বাড়াবো, আদারওয়াইজ উই আর লাইক ওকে দিস ইজ আওয়ার লিমিট। তা আমরা ধানমন্ডিতে দেখা শুরু করলাম। তো ধানমন্ডিতে একদম জিগাতলার ওখানে আমরা একটা জায়গা পেলাম, অনেক কোয়েশ্চেন ভাইয়া, লাইক মহাখালী থেকে ওয়াই ধানমন্ডি, ওয়াই নট ওই এরিয়াতেই কোনো একটা রেস্টুরেন্ট? ওকে, সো মহাখালীতে আসলে স্পেস ছিল না, ওই ব্র্যাকের পাশের জায়গাগুলোয় আসলে দেয়ার ওয়াজ নো প্রপার বিল্ডিংস বা আউটলেট নেওয়ার মতো একটু গুড লোকেশনসের অভাব, অ্যান্ড ওই জায়গাটা খুব ক্রাউডেড অ্যান্ড এভরিথিং। বাড়িওয়ালারা একটু কেমন জানি কথাই বলে না, আমরা উই ওয়ার ভেরি ইয়াং, এই বয়সের বাচ্চা কাচ্চা এসে বাসা ভাড়া চায়, রেস্টুরেন্ট দিবে বা আদার কিছু, রেস্টুরেন্ট শুনে তাদের প্রবলেম, তারপরে এরা আসলে পারবে কি না এইসব। তো ধানমন্ডিতে উই উইল লাইক ওকে দিব, সো গেলাম ওখানে একটা জায়গা আমরা করলাম। তো অ্যাডভান্স ছিল 20 লাখ টাকা, তো আমরা 10 লাখ টাকা দিয়ে, আমাদের কাছে আর টাকা নেই। তো লাইক আচ্ছা দিচ্ছি, দিব, কাজ শুরু করতেছি, এসব করতে করতে 3-4 মাস চলে গেছে। বাই দ্যাট টাইম ব্র্যাকের মানুষজন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে ফাটায় ফেলতেছে যে আপনারা কোথায়, আপনারা নাই, উই মিস ইউ, এই সেই। তো উই আর ভেরি ওভারওয়েলমড 3 মাসের মাথায়। সো ডিসেম্বরে বন্ধ হলো, মার্চে শুরুতে উই আর লাইক না, ব্র্যাকে আসলে মহাখালীর এখানে না দিলে আমাদের আসলে ইটস অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিস, দিস ইজ পার্ট অফ আওয়ার আইডেন্টিটি। সো আমি আর প্রান্ত তখন 2 দিন মহাখালীর ওই জায়গাটায়, ওই ছোট্ট একটা রেডিয়াসের ভিতর আমরা লাইক প্রতিদিন সকালে ঠিক না, বিকালবেলা দুপুরে 4টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় গেছি যে কোথায় খালি আছে, কোথায় খালি আছে, কেউ ভাড়া দিবে রেস্টুরেন্টের জন্য, ভাড়ার জন্য, মানে উই নিড আ স্পেস, কেউ দেয় না, এই করে ওই করে। কারণ আজকাল তো নরমাল কোনো অফিসেই ভাড়া দিতে চায় না, তার উপরে আবার রেস্টুরেন্ট করবেন। হ্যাঁ, সো সামহাউ ব্র্যাকের পাশে একটা খুব ফেমাস ভাতের হোটেল টাইপ ছিল, বিসমিল্লাহ, এখনো আছে আই থিঙ্ক। ওটার একটা বিল্ডিং পাশে একটা রেসিডেন্সিয়াল বাসা। তো ওই বিল্ডিং এর যেই যারা ছিলেন, তো তারা আসলে এটা একটা ফ্যামিলি প্রপার্টি, তারা 4 ভাই 2 বোন সামথিং লাইক দ্যাট। নিচতলাটায় তারা ছোটোখাটো দোকান দিছে, ধরেন একটা স্টেশনারির দোকান, এই সেই। তা আমরা গিয়ে তাদেরকে বললাম আমাদের বেশি না, নিচতলায় একটা ছোট জায়গা দেন, এই সেই। তো দে ওয়ার লাইক বলে ফেলছে এত ভাড়া দিতে হবে, একটা ভাড়া বলে ফেলছে, তাদের যেটা দোকান ভাড়া উঠে তার ডাবল বলছে। তো ওয়ার লাইক হ্যাঁ ঠিক আছে আমরা নিব। তো তারা আটকায় গেছে, তখন কি করা যায়। তারপর দে ডিডন্ট ইভেন আস্ক যে আপনারা কি দিবেন, দোকান ভাড়া পাইতেছি ভালোই তো। তো ওকে, তারপরে আমরা কাজটা শুরু করছি, তখন দে রিয়েলাইজ আমরা রেস্টুরেন্ট দিব। তো দে আর লাইক আপনারা রেস্টুরেন্ট দিবেন এখানে, এটা তো সমস্যা, সেটা তো নিচতলা, আমি সামনে দিয়ে এন্ট্রেন্স করেন, আপনার বাসায় ইস্যু হবে না, ওইটা বলে আমরা নিচতলায় চিলক্সে ফোকাস করলাম। তো অ্যাট দ্যাট পয়েন্ট উই র্যান আউট অফ মানি, আমাদের কাছে কিন্তু টাকা নাই, ধানমন্ডির কাজ বন্ধ। তো আমরা ধানমন্ডির কিছু কনস্ট্রাকশন মেটেরিয়াল, সোফা টোফা যেগুলো বানাইছি এগুলো সব নিয়ে আসছি। কারণ ওখানে তো অলরেডি ইনভেস্ট করে ফেলছেন 10 লাখ। ওইটা নিয়ে এসে উই আর লাইক এটা তো একটা বিশাল প্রবলেম, কি করা যায়। তো সলিউশনের উপায় হইতেছে আমরা যদি মহাখালীর এটা স্টার্ট করি, এটা তো চলবে, এটা তো উইনো, ধানমন্ডি আমরা জানি না, মহাখালী তো চলবে, তো চললে 1 মাস চালাইলে এটার টাকা দিয়ে ওইটা আস্তে আস্তে করে ফেলবো। ওইটা কিন্তু আটকায় আছে, ওই বাড়িওয়ালা ফোন দিচ্ছে, আমরা ধরি না, লুকাই বাড়ি, আঙ্কেল আসলে আমরা তো একটু দূরে, আরেকদিন এসে দেখে কথা বলবো, এবার উই আর ইভেটিং। তো সামহাও আমরা তারপর পয়লা বৈশাখের দিন, ফ্রেশ স্টার্ট, আমরা এপ্রিলের 14 তারিখ আমরা ওই মহাখালীর নিচতলার আউটলেটটা স্টার্ট করলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট আউটলেট। ওটাতে আমরা শুরু করলাম, উই গট ভেরি গুড রেসপন্স, ভালো প্রথম থেকেই হচ্ছিল। দেন সামহাও ওইটার ক্যাশ ফ্লো সেভ করে, প্রফিট জমায় আমরা ধানমন্ডিটাও ফিনিশ করে, জুনের 18 বা 17 তারিখে আমরা রোজা ছিল, তো আমরা খুব স্কেপটিক্যাল ছিলাম যে ধানমন্ডি তো একটা ক্রিটিক্যাল মার্কেট, সব ফুড লাভার্স ওখানে যায়,
ওইটাই ইয়ে করে অলরেডি স্যাচুরেটেড, কারণ ওখানে অলরেডি এত রেস্টুরেন্টস রাইট আছে। রিভিউজ কুড মানে অ্যাকচুয়ালি ট্যাঙ্ক ইউর ব্র্যান্ড ইভেন বিফোর ইউ স্টার্ট। তো ইউ আর লাইক ঠিক আছে আমরা রোজার একদম মাঝখানে ওপেন করব, ভিত্তির হবে না, তো ইভেন ইফ দেয়ার আর গ্লিচেস প্রবলেমস আমরা এটা সামলাই নিব, জি দ্যাটস ফাইন। ভালো কথা। রোজার এরকম 18 বা 19 রোজায় আমরা শুরু করলাম, এই জুনের 17 বা 18 তারিখ ধানমন্ডি ব্রাঞ্চ। সো আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, মানুষজন লাইক ইফতারে আসবে 3টা থেকে এসে টেবিল ছিল মাত্র 18টা, অল টেবিলস বুকড, মানুষ দাঁড়ায় আছে, দে আর লাইক সিঁড়ি নিয়ে দাঁড়ায় আছে ইফতারের আগে দিয়ে। আমাদের যা বাজার কেনা হয়েছে অ্যাজ ইউজুয়াল বাজার শেষ আমাদের এখন। আপনারা কি তখন অনেক বড় কোনো অফার দিছিলেন নাকি? নো অফার, নাথিং লাইক জাস্ট দ্যাট, ইউজুয়াল মেনু প্রাইস। ওয়াও। সো আমরা তো এখন প্যারা খেয়ে গেছি, এখন কি করবো, এত মানুষ আসছে, রোজার ব্যাপার, ইফতার ভাঙবে, আমাদের তো বাজারই শেষ, আমরা এখন বানায় দিব কিভাবে, আর বসার জায়গা নাই, দে আর উইলিং টু ওয়েট, বলতেছে ভাই পানি দেন, খেজুর খাই, পানি খাই, আমরা ওয়েট করবো, সিঁড়িতে দাঁড়ায় আছে, আমরা 3 তলায় ছিলাম, লাইন যেতে যেতে সিঁড়ি হয়ে একদম নিচতলায় চলে গেছে। Wow. দে আর লাইক আচ্ছা ভাই ইফতার অন্যখানে করে আসি, কিন্তু আমি 1 ঘন্টা পর আসলে কি টেবিল পাবো? So ওই দিন মনে হয় রাত 11টা পর্যন্ত উই ওয়ার লাইক একদম অবস্থা খারাপ। আমি এমনি গেছিলাম যাইতে একটু কি অবস্থা সব সুপারভাইজ করতে, আমাকেও অ্যাকচুয়ালি কাজ করতে হয়েছে, লিটারালি আই ক্লিন টেবিলস, মানুষকে বসাইছি, এই করছি, আমাদের যে ক্যাশ কাউন্টার থাকে ওখানে দাঁড়ায় আমি একদম রাত 11টা পর্যন্ত অর্ডার নিছি। প্রান্ত ওয়েন্ট ইন টু দ্য কিচেন, ও বার্গার র্যাপ করছে, বানাইছে, ও 11টা পর্যন্ত কাজ করে গেছে টানা। আমাদের যে অন্য স্টাফ ছিল, যে ক্যাশিয়ার, যে অর্ডার নেবে, ওকেও কিচেনে ঢুকাই দিছে, উই আর লাইক বাইরে কাউকে দরকার নেই, সবাই কিচেনে যাও, এই তো। সো ওইটা করতে করতে বাকি 10 রোজাও ওয়াজ প্রিটি হেকটিক, মানে রোজার মধ্যে এই অবস্থা, ঈদে যে কি হবে উই ডিডন্ট নো। আমরা ভয়ে, স্টাফরাও লাইক ওয়াজ ভেরি টায়ার্ড, ওরা ঈদে কাজ করবে না, আমরা ঈদে বন্ধ রাখছিলাম 3 দিন পর যখন খুলছি, মানে বলতে গেলে ওই যে সাফারিং ফ্রম সাকসেস এরকম সাকসেস অবস্থা। ঠিক না, মানে উই ওয়ার এক্সহস্টেড, কারণ সবকিছু গুছায় বাসায় যেতে যেতে রাত 1টা-2টা বাজতেছে। পরের দিন উঠে উই হ্যাড ক্লাসেস ইন এমবিএ বা আদার ওয়ার্ক, এগুলোর জন্য তখনও 10টায় বের আপনার ওই হচ্ছে। এমবিএ ক্লাসেস গুলো অনগোইং। হ্যাঁ, সো দ্য ফান পার্ট ইজ প্রান্ত এখন এমবিএ গ্রাজুয়েট করতে পারেন, ইটস বিন 8 ইয়ার্স, ওর একটা সেমিস্টার, ওর একটা কোর্স আই থিঙ্ক এখনো বাকি, সামথিং লাইক দ্যাট। মারুফ গ্রাজুয়েটেড লাইক ওর ইন্টার্নশিপ করতে লাগছে 4 বছর ওকে, এমবিএ থিসিস ফাইনাল করতে, আমি সামহাউ ওই সময় করে ফেলছি। সো এই ওয়াও। অ্যাকচুয়ালি লাইক বলতে বলতে আই হ্যাভ টু অ্যাড ওয়ান থিং, দ্যাট ইউ আর আ গ্রেট স্টোরি টেলার। এটা আমার বলতেই হবে, মানে আমি মনে হচ্ছে যে আমি একটা মুভি দেখতেছি, লাইক আই এম থ্রু ইট অল। আপনার যে চ্যালেঞ্জেসগুলো বললেন, অ্যান্ড স্টার্টিংয়ে এতগুলো চ্যালেঞ্জেস দেখলাম যে আপনার ফার্স্টে যেমন কার্ডটা উঠিয়েই ফেলতে হলো, আপনি যেভাবে করে বললেন যে ইট ওয়াজ অ্যান ইললিগাল কার্ড, মানে ওই ইললিগাল টার্মটা একটু বেশি হয়তো ফ্রিজিড হয়ে যায়, বাট তারপরেও সেইখান থেকে যখন আপনাকে উঠিয়ে দিল, আই এম প্রিটি শিওর যে 90% অফ দ্য স্টার্ট আপস কিন্তু ওই টাইমেই বন্ধ হয়ে যেত, যখন তাদেরকে বলা হতো যে নো, আপনি এখানে আর বসতে পারবেন না, আপনি এখন চেঞ্জ করে ফেলেন। তখন মেবি আপনার মাথায় হতো যে ওকে আমরা তো এমবিএ করতেছি, তাহলে আর একটু করে দেখি, পরবর্তীতে মেবি উই উইল ডু সামথিং এলস। বাট কথা হচ্ছে যে হোয়াট গেভ ইউ দ্যাট ড্রাইভ যে নো, আমাদেরকে উঠিয়ে ফেললো, বাট স্টিল আমি অন্য কোনো একটা লোকেশন হলেও আমি কন্টিনিউ করবোই। রাইট। সো আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট, মানে অল থ্রি অফ আস, আমরা 3টা ফ্রেন্ডই আসলে উই ওয়ার গোয়িং থ্রু আ ফেজ লাইফে যখন উই ডিডন্ট নো হোয়াট টু ডু, মানে ক্যারিয়ার শুরু হচ্ছে না বা কোন দিকে যাব জানি না। তো প্রান্ত ওয়াজ অলওয়েজ অ্যাবাউট বিল্ডিং সামথিং অফ হিজ ওন। আই এম লাইক, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব আমার কেন ওই ফেজটা আসলো। তো আই এম লাইক, আমি খুব অ্যাভিড রিস্ক টেকার না, বাট কেউ একজন রিস্ক নিতে থাকলে আমি লাইক তাকে খুব এনকারেজ করি, আমি তার সাথে জুড়ে যাই, অ্যান্ড দেখা যায় আই বিকাম দ্য সাপোর্ট ফাংশন, যে কীভাবে রিস্কটাকে একটু ম্যানেজ করা যায়, হেজিং করা যায়, একটু মানে সেফার ওয়েতে, যাতে পিপল কুড ফ্লাই and the business or anything that you are building that could actually take off. I'm that guy, I'm the organized one. আর মারুফ ইজ লাইক, he's like মানে বলা যায় the most pessimistic one. He's like the stomach of the body. মানে ও সারাদিন কিছুই করে না এরকম ফিল হয়, বাট ইউ নিড পেসিমিজম, ইউ নিড সার্টেন ফেজেসে, ইউ নিড সামওয়ান হুজ সেকেন্ড গেসিং ইউ যে এটা কি ঠিক হবে, এটাতে এই সমস্যা আছে। তো হি ইজ দ্য গাই who looks into any situation and say 5 problems. So that helps us to narrow down the problems, যে ওকে তাহলে এগুলো যদি হেজ করি তাহলে তো হইতে পারে। তো somehow আমাদের combination works there, it complemented each other. প্রান্ত was like একদম the field hustler guy, একদম সারাদিন মাঠে ঘাটে কাজ করবে sort of the guy. তো এটা তো ছেলেটা এত কষ্ট করতেছে,
আমরা লাইক মানে জাস্ট টাকা ঢেলে বসে থাকবো তো হয় না, তাই আই জয়েন। আমি চেষ্টা করছি যখন যেটা পসিবল হয় সেটা করার, ম্যানেজ করে দেওয়ার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রকিউরমেন্টের কন্ট্যাক্টস নেটওয়ার্ক। আমাদের অ্যালুমনাই নেটওয়ার্কস অনেক হেল্প করছে। আমরা লাইক খুঁজে খুঁজে কে কই আছে, কোথায় কাকে ধরে বেস্ট ডিল বের করা যায়, এটা করা যায়, ওটা করা যায়, এভাবে আর কি। তো মানে উই অ্যাকচুয়ালি মানে আমাদের এটাকে এরকম করে ফেলতে হবে এরকম কিছু, ইট ব্লিউ আউট অফ প্রপোর্শন টু বি অনেস্ট। যখন এরকম মানুষ আসতেছে একদম তার টাইমটা এন্টায়ারলি আমাদের উপর ভরসা করে দিয়ে দিতেছে, তারপর যদি সে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত যায়, উই ফিল ভেরি ব্যাড। আমাদের শুরুর দিকে হয়েছে যে মানুষ ব্যাড রিভিউজ অ্যান্ড এভরিথিং। তা আমি পার্সোনালি গিয়ে আমি যখন বাসায় থাকতাম বা রাস্তায়, আমি মেসেঞ্জারে হচ্ছে এই কাস্টমারদের রিপ্লাই দিচ্ছি, বা যার ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে তাকে খুঁজে বের করে পার্সোনালি মেসেজ দিতাম যে ভাই উই আর ভেরি সরি, আসলে উই আর অ্যামেচার্স, আমরা নতুন করছি, গিভ আস অ্যানাদার চান্স, আমরা কি করতে পারি, আপনার বাসায় তাহলে যেটা অর্ডার দিচ্ছেন সেম অর্ডার পাঠাই, খেয়ে দেখেন, ইটস ফ্রি অফ কস্ট অর হোয়াট এভার, আপনার তারপর ইচ্ছা হলে আপনি অনেস্ট রিভিউ দিন। অত পিপল ওয়ার্ক লাইক না আমার টাইম নাই, এই সেই বাসায় পাঠাইলেও দরকার নাই। তো উই আর লাইক আচ্ছা ঠিক আছে, আপনার কিছুই করতে হবে না, আপনি র্যান্ডমলি কোনো একদিন এসে র্যান্ডমলি অর্ডার দিন, ওই দিন যদি আপনার ভালো না লাগে বললেন, মানে আমরা আগে থেকে প্রিপারেশনও নিতে পারবো না যে আপনি আসতেছেন, আপনি করেন, আপনি অনেস্ট ফিডব্যাক দিয়েন। এরকম যদি 2-4টা হয় তাহলে আমরা ব্যবসায়ী বন্ধ করে দিব, দরকার নেই আমাদের করার, মানে অনেস্টিটা আর কি রেখেছেন, রাখার ট্রাই করছি। তো উই আর লাইক হ্যাঁ র্যান্ডম তো এ আসতে পারে, ও আসতে পারে, উনি তো একটা 1 স্টার দিছে, উনি তো ব্যাড রিভিউ দিছে, বাট আলহামদুলিল্লাহ সামহাও এই যে জেনুইনিটি আমরা শো করছি, মানুষকে বলছি যে আপনারা আসেন দেখেন, আমাদের গাইড করেন। অ্যান্ড ওয়ান থিং ওয়ার্ক, যে আমরা পিপলকে আস্ক করছি যে কোন এইটাতে প্রবলেম ছিল, তাহলে এটাকে কি করতে পারি যেটাতে আপনি খুশি হবেন, বা ইউ ফিল লাইক দ্যাট উড বি আপ টু দ্য মার্ক। মানুষ অনেক সাজেশন দিয়েছে, অনেক ইম্পর্টেন্ট যে আস্কিং দ্য কাস্টমার যে এক্স্যাক্টলি আপনি কি চান, কি কি জিনিস আমরা এখান থেকে সাপোর্ট করতে পারি। ইন মোস্ট কেসেস আমরা জিজ্ঞেস করতে পারি না, বাট আই ওয়াজ লাইক, বা উই ওয়ার লাইক যে জিজ্ঞেস না করলে শিখবো কেমনে, আমাদের তো কোনো গাইড বুক নাই, রেফারেন্স নাই। তখন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ওয়াজ ভেরি অ্যাট ইটস নেসেন্ট ফেজ, মাত্র শুরু হচ্ছে। বার্গার জয়েন্ট বলতে টেক আউট, ম্যাট শেফ আর আমেরিকান বার্গার ওয়াজ দ্য ওজি, আর কিছু নাই। KFC ওয়াজ দেয়ার, বাট ওকে, বাট চিলক্স এরকম কিছু হবে। ইট ওয়াজ মোর অ্যাবাউট আমরা এভরিডে কীভাবে ট্রাবল শুট করবো, প্রবলেমস আজকেই 20টা প্রবলেম সলভ করবো, 20টা তো 20টা সলভ হচ্ছে না একদিনে, 10টা 12টা 14টা হচ্ছে, 6টা কিন্তু পরের দিন ক্যারি ফরওয়ার্ড, আরও 20টা যোগ, মানে লিস্ট বাড়তেছে, প্রবলেম খালি সলভ করে গেছি। তাই ফিল লাইক আই এম মোর অফ আ ট্রাবল শুটার, প্রবলেম সলভার। সো ওগুলো করতে করতে আর প্রবলেমের কোড ছিল যে যখন সলভ করতে পারতেছি না, যিনি বলছে প্রবলেম এটা, তাকেই জিজ্ঞেস করতাম। মানে আই থট যে দ্যাট ওয়াজ দ্য ইজিয়েস্ট ওয়ে আউট, যে প্রবলেমটা ফাইন্ড আউট করছে যে কাস্টমার, তাকেই জিজ্ঞেস করি যে কি হলে আসলে ইউ উইল ফিল লাইক যে ইটস ওকে, মানে ইটস সলভড নাও। তো ওখান থেকে আমরা অনেক সাজেশন পাইছি। ইট সেভড আ লট অফ টাইম, এফিসিয়েন্সি বেটার হয়েছে, আমাদের যে কোর প্র্যাকটিসেস ওইটার উপর বেস করে হয়েছে। তো উই ডিডন্ট হ্যাভ টু ডু যে আমাদের ওয়ে এটা, আপনাকে এভাবেই করতে হবে, ইটস নট দ্যাট, ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড আর কি। অ্যাকচুয়ালি লাইক ব্লু মাই মাইন্ড এই যে আপনি একাই, আপনি যেভাবে বললেন যে যখন আপনি ধানমন্ডির আউটলেটটা ওপেন করেছিলেন সেই দিনই আপনি একাই সবগুলো কাজ করেছেন, স্টার্টিং ফ্রম আপনি বললেন যে টেবিলও ক্লিন করেছেন, আবার করতে হয়েছে কাস্টমারদের সাথে বিকজ ওয়েট টাইম কমাইতে হবে, কারণ মানুষ তো দাঁড়ায় আছে বাইরে। সো টেবিল ক্লিন করে খুব তাড়াতাড়ি যদি আমরা টেবিল টার্ন ওভার বলি, তো টেবিলটা তাড়াতাড়ি টার্ন ওভার করা গেলে হইতেছে আরেক গ্রুপকে বসাই দিতে পারি। অর ইভেন ধরেন একটা সোফা আর ওই সাইডে 2টা চেয়ার, সো 4 পিপল কুড সিট, বাট ধরেন একটা কাপল বসে আছে, সো দেয়ার আর 2 সিটস আনইউটিলাইজড। এখন এইখানে তো আরেকটা কাপল এসে বসতে, ডিরেক্ট এসে বসতে পারে না। সো আমি যদি গিয়ে রিকোয়েস্ট করি দ্য সিটিং কাপলকে, তো দেয়ার লাইক হ্যাঁ শিওর ভাই অনেক ভিড় প্লিজ, তখন আরেকটা কাপল এসে বসে। তো নিজেরা যে একটা অকওয়ার্ডনেস, এটা তো কাস্টমার টু কাস্টমার করে না। সামহাও ওখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করছি। শুরুতে উই হ্যাড ওয়েটার্স, আমাদের আসলে সেলফ সার্ভিস সিস্টেম ছিল না। তো উই ওয়ার লাইক না, ফাস্ট ফুডে আসলে লিড টাইম কমানো কি, তো সেলফ সার্ভিস করতে হবে, ওয়েটার বাদ। উই হ্যাড ক্লিনার্স নাও, যে জাস্ট টেবিলটা ক্লিন করে দিবে, ফ্লোর ময়লা হলে মপ করতেছে। বাট উই কাস্টমার নিজে গিয়ে আসলে কিন্তু অর্ডার দিচ্ছে, আবার কাউন্টার থেকে নিজে ফুডটা বুঝে নিতেছে। তো অর্ডার সামটাইমস গেটস কমপ্লিকেটেড। লেটস সে একটা গ্রুপ অফ 4 পিপল অর্ডার দিচ্ছে, 4 জন 4টা ডিফারেন্ট বার্গার অর্ডার করছে, ওখানে সস ডিফারেন্ট হতে পারে, স্পাইসের লেভেল ডিফারেন্ট হতে পারে, আলাদা সাইডস হতে পারে, কোন বার্গার কি অ্যাড অন কি, এগুলো তো বুঝতে হবে আসলে। তো দের ইজ আ গাই যে কাউন্টারে আমরা এক্সপেডিটর বলি, বা এক্সপেডিটর হচ্ছে কাস্টমারকে ওটা বুঝায় দেয়, ডেলিভারি ম্যানও বলি অনেক সময় আমরা, এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ আর কি, যে এটা হচ্ছে এই বার্গার, এটা এই বার্গার, এটা এই। এমনও হয় কাস্টমার ওটা যেতে যেতে ভুলে গেছে কোনটা কি,
তো ওর ফ্রেন্ডরা আসলে নিজেদের মধ্যে 4 জনের কে কোন বার্গার নিবে এটা নিয়েও তো সমস্যা। তো লাইক দে কাম ব্যাক এগেইন। তো দিস ইজ হাউ এগুলো সামহাউ ওয়ার্ক করছে এভাবে 3-4 প্রংসে কাজ করছে। কাস্টমারের লিড টাইম কমছে, কাস্টমার অনেক পিপল যারা আসতেছে তারা আমাদের মেনু নিয়ে অনেক রিসার্চ করছে বা সামহাউ দে গট ইউজ টু, এখানে অর্ডার করতে হলে আমার জানতে হবে কোন বার্গার দেখতে কেমন। আমাদের কাস্টমাররা কিউসি অপারেটর হয়ে গেছে। তো লাইক ভাইয়া আমি তো সবসময় খাই সসেজ বার্গারের, তো এরকম হয় না, এইখানে একটু মনে হয় সসেজ কম, তো দেখতেছে আসলে একটা স্লাইস হয়তো কম চলে গেছে। তো দেয়ার লাইক কাস্টমাররা এত অ্যাকোয়েন্টেড আমাদের ফুডের আউটলুক আর ফুডটা কেমন হবে, টেস্ট কেমন হবে, অনেক সময় আমাদের চেয়ে দেয়ার লাইক বেটার। সো ওরা যখনই বলে এসে যে এখানে এই সমস্যা, তো উই আর লাইক হ্যাঁ সামথিং ইজ রং, মানে উই নেভার আস যে না আপনি তো বেশি জানেন আমি তো প্রতিদিন বানাই, এটা হয় না। তো উই আর লাইক হ্যাঁ এই কাস্টমারই বেশি জানে আসলে। ওকে ভাই, আমি জাস্ট ক্যাজুয়ালি আস্ক করেই ফেলি। আপনি যে বললেন যেমন সসেজ বার্গারে যদি কেউ বলে যে না এখানে সসেজ কম হয়ে গেছে, পরে কি আপনি আসলেই বাড়াই দেন লেটার অন? হ্যাঁ, নর্মালি কেউ যদি কমপ্লেন করে যে আমার এটা ভালো লাগতেছে না, আমরা সাথে সাথে ওটা ফেরত নিয়ে নতুন একটা দিয়ে দিই, রিপ্লেস করি। দ্যাটস ইজিয়ার। আপনি যেটা দিছে সেটার মধ্যে কি ভুল হয়েছে কমায় ওটা ঠিক করতে যে টাইম লাগে, এর চেয়ে নিউ একটা বার্গার বানায় দেওয়া ইজ ইজিয়ার, লেস টাইম লাগে আর কি। সো যেভাবে করে আপনি বললেন যে ইন আ ওয়ে যতটাই ক্লিশে লাগুক শুনতে, বাট আপনি যেহেতু একজন কো-ফাউন্ডারের কিন্তু একই সাথে একটা অলরাউন্ডার হতে হয়েছে। যে আপনি যেভাবে বললেন যে আপনি হয়তো বা নট দ্যাট মাচ অফ অ্যান এক্সট্রোভার্ট, বাট তারপরেও এতজনের সাথে গিয়ে কথা বলা, ইভেন টেবিল ক্লিন করা, ইভেন জাস্ট ফাইন্যান্সের ব্যাপারগুলো দেখা, এত কিছু জিনিস একসাথে দেখা। সো আমাদের অ্যাকচুয়ালি জানতেই হবে সেটা হচ্ছে আপনার বেড়ে ওঠা নিয়ে, আপনার ছেলেবেলা নিয়ে, যে হোয়াট অ্যাকচুয়ালি ড্রোভ ইউ, যে ইয়াস দিন শেষে আমি একজন অলরাউন্ডার হিসেবে বা এরকম একটা এতগুলো মাল্টি ট্যালেন্টেড এত কিছু জিনিস আমার মাথায় রেখে আই হ্যাভ টু ড্রাইভ ফরওয়ার্ড। সো হোয়াট অ্যাকচুয়ালি গেভ ইউ দিস ড্রাইভ? ছোটবেলা থেকে আমি যে একটু যদি জানতে চাই যে আপনার ছেলেবেলাটা কেমন ছিল। ওকে, সো আমি বড় হয়েছি ক্যান্টনমেন্টে। আমার আই গেট আজ দিস আ লট যে ফাদার ডিফেন্সের কিনা, হি ওয়াজ নট, হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার অ্যাট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হি ওয়াজ এন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সো এয়ারপোর্ট থেকে কাছে হয়ে বলে আমরা ক্যান্টনমেন্টে থাকতাম। বাট আমার এক্সটেন্ডেড মাদার সাইডের ফ্যামিলিতে প্রচুর আর্মি পার্সনস ছিলেন। সো আমার নিজের খালু আর্মির ডক্টর ছিলেন। সো খালাতো ভাইটি সবাই মানে আর্মির একটা ইয়ে ছিল। অ্যান্ড আমাদের ফ্যামিলিতে বিজনেস পার্সন বলতে গেলে নাই। এভরিওয়ান ইজ আইদার আর্মি, ডিফেন্স, সার্ভিস হোল্ডার অথবা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, গভর্নমেন্ট সার্ভিসেস আছেন। বিজনেস আসলে কিছুটা ফ্রাউন্ড আপন, মানে দে ওয়ার লাইক ওই একটু বুদ্ধিজীবী মানুষজন, মানে রিস্ক টেকার বা এইসব করার টাইপের না। তো এনিওয়েজ ছোটোবেলায় ক্যান্টনমেন্টে থাকে যেটা হইতো যে অনেক রেস্ট্রিকশনে বড় হইতে হয়েছে। মাই স্কুল ওয়াজ BF শাহিন কলেজ ঢাকা তেজগাঁতে যেটা। সো স্কুলেও খুব ভেরি ডিসিপ্লিন। আমি ওখানে একেবারে কেজি কিন্ডারগার্টেন থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, অলমোস্ট 12-13 ইয়ার্স। তো ভেরি ডিসিপ্লিনড, এইটা সেটা ওইটা, ড্রেস আপ থেকে শুরু করে হেয়ার কাট থেকে শুরু করে কয়টায় কি হবে, কোন গেট দিয়ে ঢুকতে হবে, বা রাস্তাটাও যে রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম আসতাম, রাস্তার ক্যান্টনমেন্টের ভিতরে আর কি কোন সাইডটা দিয়ে হাঁটা যাবে, রাস্তা ক্রস করার নির্দিষ্ট জায়গা, মানে এভরিথিং ওয়াজ রেগুলেটেড, অনেক রুলস। সো এই জিনিসগুলো আসলে আই ফিল লাইক সবচেয়ে ড্রাইভ দিছে আমাকে যে আই ওয়ান্ট টু ব্রেক দিস। মানে আমি ক্যান্টনমেন্টের ভিতর থাকলে ঠিক আছে, বাট জাহাঙ্গীর গেটের ওই পারে আমি যেতে পারবো না। দ্যাট ওয়াজ দ্য মানে লাইক ইমপ্লাইড রুল আর কি। তো বিকালে খেলতে গেলেও সমস্যা, মাগরিবের আজানের মধ্যে বাসায় আসতে হবে। সো আম্মা নামাজ পড়তেছেন, আম্মার নামাজ শেষ হওয়ার আগে আমাকে বাসায় এসে টেবিলে বসে পড়তে হবে ফ্রেশ ট্রেশ হয়ে। সো ব্যাপারগুলো এরকম। তো আই ওয়াজ লাইক তো কোনো স্বাধীনতাই নাই, মানে এটা কি সমস্যা। সো মেবি দ্যাট, যে আমি তখন থেকে আমার ক্যারেক্টার ড্রিভেন হয়েছে এভাবে যে আই কোয়েশ্চেন এভরিথিং। যে কোনো সেট রুল যদি কেউ বলে যে এইটা হচ্ছে এই নিয়ম, তাই এম লাইক ওকে নিয়ম হইতে পারে, বাট এই নিয়মটা কেন আসছে, ওয়াজ দ্য স্পিরিট অফ দিস রুল। আই আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্যাট। আমাকে নতুন করে কোনো কিছু শেখানো খুব প্রবলেম, এটা আমার ওয়াইফ অলওয়েজ বলে যে আমি নাকি খুবই ঘাটতারা, আমাকে কোনো কিছু শেখানো লাইক ঝগড়া হয়ে যাবে সর্ট অফ ইস্যু। বাট আই এম লাইক আমার শেখার প্রসেস ডিফারেন্ট, আমার লার্নিং কার্ভ ডিফারেন্ট, আমার নিজের ইন্টারেস্ট থাকতে হবে, আমার কোয়েশ্চেন্সগুলো ডিফারেন্ট। তো যেটা হয় যে শিখাচ্ছে সে আসলে ওই কোয়েশ্চেনে ইউজ টু না। মানে একটা লেটস সে রাস্তা এখান দিয়ে পার হওয়া যাবে না, ওই জিব্রা ক্রসিং দিয়ে পার হইতে হবে। তো জিব্রা ক্রসিংটা ওখানেই কেন হইলো, এইখানে কেন হইলো না? মাই কোয়েশ্চেন্স আর লাইক দ্যাট। তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যে এইখানে হয়তো সিগন্যাল থেকে এটা এইটুকুতে, বা এখানে একটা বেন্ড আছে, বা এখানে একটা লেফট টার্ন রাইট টার্ন আছে, তো জিব্রা ক্রসিংটা একটু দূরে দিচ্ছে তাই, সো দ্যাট ভেহিকলস কুড স্টপ। এটা বুঝায় বললেই আমার হয়ে যায়, কিন্তু নোবডি টেলস ইউ দ্যাট। দে আর লাইক ওইটা আছে, ওইটাই করতে হবে, করতেই হবে। কিন্তু আমার এটাতে হয় না।
সো আই ফিল লাইক মাই ডটার ইজ অলসো লাইক দ্যাট, ওর নিজের ওয়ে আছে, তো ওর ওয়ে বুঝলে ওকে ওইভাবে বললে ইট ওয়ার্কস। আই থিঙ্ক শি গেটস দ্যাট ফ্রম মি। তো জিনিসটা এরকম না যে আই এম ভেরি রেবেল অর এনিথিং, আই এম লাইক আই নিড টু মেক সেন্স You need আউট logic. অফ থিংস। আই এম ভেরি লজিক ফোকাসড আর কি বলতে পারেন। অফকোর্স এই পাশাপাশি এটাও জানতে চাই যে আপনি যেভাবে বললেন যে আপনার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন এবং মায়ের সাইডে অনেকেই হচ্ছে আর্মি ব্যাকগ্রাউন্ডের ছিলেন, আপনি ছোটবেলায় স্কুলে থাকতে ওই বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজে আপনি এইম ইন লাইফ রচনায় কি লিখতেন, আমি বড় হয়ে কি হতে চাই? ওকে, সো আমারও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, বিকজ বিমানের যারা কাজ করেন দে গেট ফ্রি টিকেটস সামটাইমস, যে ইন্টারনাল বা দেশের বাইরের একটা বা দুটা ট্রাভেলে ফ্যামিলি ফ্রি টিকিট পায়, অথবা দেশের ভিতর যেই ডোমেস্টিক এয়ারপোর্টসগুলো আছে ওগুলো যদি প্লেন খালি যায় ফ্যামিলি মেম্বার্স কুড গেট টিকেটস। দিস ইজ কল সাবলো টিকেট আর কি। তো সিট খালি থাকলে যাওয়া যায়। তো সামটাইমস আমি ককপিটে বসেও গেছি, আমার বাবা আমাকে বসাই দিছে, আমি পাইলটের পিছে বসে বসে ল্যান্ডিং টেক অফ করতেছি। বাট বিকজ অফ মাই আইসাইট ইস্যু আমি আসলে অ্যারোনটিক্যাল কিছুতে যেতে পারিনি। আমার অ্যাজ আই এম ভেরি লজিক ফোকাসড, লজিক ব্রেইন বেটার, ম্যাথসে ভালো, স্টাফ লাইক দ্যাট। সো আমি ইঞ্জিনিয়ারিং হতে চাইছিলাম আর কি, টু বি অনেস্ট। কিন্তু এরপরে যে ইঞ্জিনিয়ার থেকে আপনি যে এখন আইবিএ তে পড়লেন, সো ওইটা তো টোটালি একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জাস্ট চলে গেলাম না, আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। রাইট, সো এইখানে দের ইজ আ ভেরি ক্লিশে স্টোরি। সো এসএসসিতে আমাদের সময় দের ওয়াজ দিস জিপিএ 5 সিস্টেম, কিন্তু জিপিএ 5 এর মধ্যে আবার দুইটা ভাগ ছিল, যে সাম পিপল গেটস গোল্ডেন অ্যান্ড আদার পিপল যারা ফোর্থ সাবজেক্টের হেল্প নিয়ে জিপিএ 5 পায়। সো সামহাও আমার এসএসসিতে আই গট গুড রেজাল্টস, আমি একটা সাবজেক্টে মিস করি, তো কোনটাতে একটু জানতে চাই? ইংলিশ। ওহো আচ্ছা। সো এনিওয়ে, সো ইংলিশে মিস করায় যেটা হইলো, তো তখন যেটা হতো রেজাল্ট দিত, আই স মাই প্যারেন্টস আর ভেরি প্রাউড, আত্মীয় স্বজনকে বলতেছে মিষ্টি টিষ্টি। পরের দিন রেজাল্টের ব্রেকডাউনটা আসে যে সাবজেক্ট গ্রেডস, তো ওখানে আসলো যে ইংলিশে আসে নাই। সো আমি দেখলাম তাদের চেহারাই চেঞ্জ হয়ে গেল, দে আর লাইক এখন তো ভালো কলেজে যেতে পারবা না, ইংলিশে না হলে কে নিবে। সো অ্যান্ড ইট হ্যাপেন, আই ডিডন্ট গেট ইনটু এনি গুড কলেজ, হারম্যান মাইনার, রাজুক, এনডিসি, কোথাও হইতেছে না, তো আমাকে শাহিনী পড়তে হয়েছে অনেকটা। তো ইট ওয়াজ লাইক আমাদের ব্যাচের মেজরিটি অফ দ্য গাইজ এনডিসিতে গেছে, অন্যদিকে গেছে, আমার ফ্রেন্ড বেশিরভাগ চলে গেছে, আমাকে থেকে যেতে হয়েছে। তো ইট ওয়াজ লাইক এইটা কি হইলো, মানে লাইক তো হইলো না, ইট ওয়াজ। তো শাহিনে পড়তে গিয়ে যেটা হয়েছে কলেজে, আই গ্রিউ, মানে কি বলবো, ইংলিশের প্রতি আমার একটা আলাদা ড্রাইভ কাজ করছে না, আই হ্যাভ টু বি ভেরি গুড অ্যাট ইট। I feel like it's not that I wasn't good, it was just unfortunate পাই নাই। বাট এমন হয়েছে যে আমি তখন এমন হারে ইংলিশ বইটই পড়া শুরু করছি, আমি তখন হ্যারি পটার পুরা সিরিজ পড়ে শেষ করছি, ইংলিশ মুভি দেখতেছি, গেম খেলতেছি, গেম হইতেছে আমি ইংলিশ টিচারকে এমন এমন ওয়ার্ডটার জিজ্ঞেস করতেছি, কনটেক্সচুয়াল সেন্টেন্সিং অ্যান্ড এভরিথিং। তো ইংলিশে আই ওয়াজ গুড। আমাকে ইংলিশ এরপর থেকে দেখা গেছে যে টার্ম ফাইনাল হোক, ফার্স্ট ইয়ার ফাইনাল হোক, টেস্ট পরীক্ষা হোক, আমি ইংলিশে পড়তাম না, ইংলিশ পরীক্ষা এমনি গিয়ে দিয়ে দিতে আমি অ্যারাউন্ড 90%, 80% আপ ইজি পাইতাম হইতো। আর ম্যাথ ওয়াজ দ্যাট, এই দুইটা সাবজেক্টে আমার ইজিলি আই হ্যাড আ ন্যাক। তো দেন হোয়াট হ্যাপেন, আমি যখন অ্যাডমিশন কোচিংয়ে যাব, তো আমাকে আমার প্যারেন্টসের খুব ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়ি, তো তারা আমাকে মেডিকেলের কোচিংয়ে ভর্তি করাইছেন। তো আই ওয়াজ লাইক না, আমি তো অন্যও চাই। তো আমি তখন ফার্স্ট আই গেট টু নো অ্যাবাউট আইবিএ। সো আই ওয়াজ লাইক যে হোয়াট এম আই গুড অ্যাট, আমি ইংলিশ আর ম্যাথসে অলমোস্ট ন্যাচারাল, আমার কষ্ট করতে হয় না, অ্যান্ড আমি প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল পাজল ভালোই লাগে। আই ডিডন্ট নো যে আই এম গুড অ্যাট ইট, বাট ভালো লাগে। তো আমি দেখলাম যে অ্যাডমিশন টেস্টে এই তিনটাই। সো আই ওয়াজ লাইক আমি এটাই করতে চাই। তো দে আর লাইক না, ততদিনে বাই দ্যাট টাইম তারা আমাকে ইঞ্জিনিয়ারিংও ভর্তি করাইছে, যে ওকে তুমি মেডিকেলের ইঞ্জিনিয়ারিং করো, একটা একটা কমপ্লিমেন্ট। তো বলে এত কোচিংয়ের টাকা দেওয়া যাবে না। তা আমার তখন খুব মেজাজ খারাপ হয়ে গেছে, যে আই এম লাইক না বলবে কেন, আরে আজ আমি তো পড়তেই চাইতেছি, আমি কি কোথাও তো উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছি না। সো ফ্রম দ্যাট টাইম আই স্টার্টেড টিউশনি, ওই টিউশনির টাকা দিয়ে আমি মেন্টরসে ভর্তি হয়েছি। সো আই ওয়াজ লাইক আই হ্যাড দিস ড্রাইভ যে এত এইসব করতে হবে, যখন তো তারা এখানেই চান্স পাবো, আমি দাঁড়াও দেখতেছি। তো আমি গেলাম মেন্টরসে গিয়ে, আই হ্যাড ভেরি গুড ফ্যাকাল্টিস। আমাদের ইংলিশ নিতেন যে আপুটা, নাজিয়া জামাল আপু, উনি মনে হয় 15 ব্যাচের ছিলেন, আর 14 ব্যাচের একটা ভাইয়া ছিলেন জিশান ভাইয়া জিত হোক, উনি ম্যাথ নিতেন। তো এই দুজন ভাইয়া আপু আসলে আইবিএর ভাইয়া আপুরা একটা ডিফারেন্ট রোল মডেল। আমি তো মেডিকেলের ভাইয়া আপুদেরও দেখছি, ইঞ্জিনিয়ারিংয়েরও দেখছি, তো আমি বলবো না অন্যরা খারাপ, ইটস জাস্ট আমার সাথে দেয়ার আইবিএর ইনারা লাইক ভেরি কম্প্যাটেবল। আমার মনে হয়েছে যে দিজ আর লাইক আই এম ন্যাচারাল দেয়ার, আমি যদি এইখানে
ট্রাই করি, আমার খুব একটা কষ্ট হবে না। তো আই ওয়াজ লাইক ওকে। তা আমি তখন বাকি অ্যাডমিশনের কোচিংয়ের চেয়ে আসলে এইটা আমাকে কষ্ট করতে হতো না। আই গট থিংস ভেরি ইজি। ম্যাথসে আই ওয়াজ গুড, বাট ইংলিশ নিয়ে আই হ্যাড ট্রাভেলস। আমাদের ইংলিশে আরেকটা ফ্যাকাল্টি ছিল মাঝখানে, আরেকটা আপু, আফিফা আপু, আমার এক ব্যাচ সিনিয়র, 17 ব্যাচের। সো উনিও অনেক ইয়েটে করলো। তো আমি তখন ওই স্যাটের ওয়ার্ড লিস্ট অমুক তমুক পড়ে ফাটায় ফেলতেছি, এটা সেটা। অলসো আরেকটা রিজন ছিল, মেন্টরস ছিল কলাবাগানে, আমি কিন্তু থাকি ক্যান্টনমেন্টে। সো আই ওয়াজ লাইক যত দূরে হবে তত ভালো হবে, ওখানেই যাবো। তো ওখানে গিয়ে যাচ্ছি। আবার ইন্টারে যখন পড়তাম আমি ইচ্ছা করে দূরে দূরে টিচার নিতাম। যেমন আমার কেমিস্ট্রির টিচার থাকতেন হলো এলিফেন্ট রোডে, কাটাবন ঢালের কাছে। আমি ইচ্ছা করে ওখানে যেতাম যে আমি ঘুরতে পারবো, যাতে ফাইনালি ক্যান্টনমেন্ট থেকে বাইরে বের যাওয়া হতে যায়। পারি। সো তখন আমি ঢাকা ভার্সিটি অনেক ঘুরছি টুরছি, ব্রিটিশ কাউন্সিলে গিয়ে বায়োলজির বই টই মুক্ত মুখ নিয়ে 3D বুকসের ছবি টবি ওগুলো গিয়ে, কোনো কাজ ছিল না, এমনি গিয়ে বসে থাকতাম, পড়তাম। সো আই রিয়েলি লাইক দ্য ক্যাম্পাস। তখন ইচ্ছা ছিল ঢাকা ভার্সিটিতে যাইতে চাই। সো আইবিএ সামহাউ ওয়ার্ক। সো সামহাউ ওভাবে আইবিএতে আসা আর কি, ইঞ্জিনিয়ারিং থেকে এভাবে শিফট হয়ে যাওয়া আর কি। অফকোর্স লাইক আপনার ইন্টারেস্টসগুলোর যেইভাবে করে আছে, লাইক আপনার ইন্টারেস্টের সামঞ্জস্যতাতে কিন্তু আপনি ফাইনালি ইউ সো ইটস ওয়েন্ট লাইক আমাকে কখনো কিছু ফোর্স করতে হয়। ইটস লাইক আফটার ট্রাইং সামথিং ফর আ লিটল বিট, আই গেট আ ফিলিং যে দিস ফিলস রাইট, বা দিস গোজ উইথ মি। তো আই গো উইথ দ্য ফ্লো, তখন ওইটাই। ফাইনালি ভাইয়া, আপনি তাহলে বিজনেস নিয়ে পড়াশোনা করেছেন, আপনি অফকোর্স বিবিএ এমবিএ দুটোই কমপ্লিট করেছেন, যেভাবে করে উই গট টু নো, এবং এমবিএ চলাকালীনই আপনি আপনার বিজনেসটা ওপেন করেছেন। সো বিজনেসে আমি এই পর্যন্ত যত জনের সাথে কথা বলেছি, বেশিরভাগের সাথেই কিন্তু আমি দেখি তারা বলে যে আমার বিজনেসে একটা রোল মডেল ছিল, লাইক দিস ইজ দ্য পার্সন আই লুক আপ টু। এই রোল মডেলটা এমন পার্সোনাল হতে হবে এমনটা না, ইট ক্যান বি এনি ওয়ান ফ্রম এনি বিজনেস ব্যাকগ্রাউন্ড, অথবা এমন কিছু, এমন কে আছে রোল মডেল আপনার জীবনে? অ্যাকচুয়ালি অনেক রোল মডেল আছে, বাট ইটস ডিফিকাল্ট টু পিক ওয়ান পার্সনস নেম। বাট যদি আমাকে বলা হয় একজনের নাম বলতে, আমি এনভিডিয়ার সিইওর কথা বলবো, জেনসেন হুয়াং। সো ইন মাই গেমিং ডেজ, আমি যখন অনেক গেম টিম খেলতাম, এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিয়ে যারা কাজ করে, এনভিডিয়া ওয়াজ লাইক মানে একেবারে আমাদের ওয়ার্ল্ড চেঞ্জ করে দিছে। মানে একটা গেমের ভিতরে কিভাবে ঢুকে যাওয়া যায়, মানে ইউ আর অ্যাকচুয়ালি ইনসাইড ইট। সো এনভিডিয়া ইজ দ্যাট কোম্পানি। তো এই কোম্পানি আসলে বিহাইন্ড দ্য সিন কে চালায়, হাউ ডাজ ইট কাম ইন টু বিং, এটার ভিশন কি, এটা কি, তখন থেকে জেনসেন হুয়াং ওয়াজ লাইক, এখন হি ইজ ভেরি মিডিয়া ফ্রেন্ডলি, তার অনেক কন্টেন্ট আছে, এই সেই আছে। কিন্তু ব্যাক ইন 2010-15 এই টাইমটাতে কিন্তু এনভিডিয়ার সিইওকে মিডিয়াতে কোনো প্রেজেন্স ছিল না। হি ওয়াজ আ লাইক ভেরি, মানে একজন ইমিগ্রেন্ট আমেরিকান ফ্যামিলির গাই, সে তার কাজ করতেছে, নোবডি নোজ, হি ওয়াজ প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, সে ওটাই করতেছে। তো জেনসেন হুয়াংয়ের লাইফ ফিলোসফি হচ্ছে যে suffering, you need to experience suffering. If you don't suffer, if you get something easily, maybe you should not fuss over it. You মানে that will go easily as well. কিছুটা স্যাডিস্টিক হয়ে গেল না? A little bit pessimistic in a way, but it's true. যে কোনো কিছুই আসলে ব্যাপারটা হচ্ছে যে you drive for excellence, but you don't know what's excellence. Excellence তো আসলে কোনো definition নাই. So you get to do something again and again, repeatedly, consistently. You put in hard work. You keep trying, finding new ways যে আসলে এটাকে আমি কিভাবে আরো বেটার করব, আরো এই হবে, বা এটা কিভাবে মানুষের সাথে এইভাবে রেজোনেট করবে। তো গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং বা গ্রাফিক্স যে জিপিইউ গুলো তারা প্রসেস করে, ইটস দ্যাট। মানে ইউ সি টিভিতে যে আমরা দেখি পিকচার কোয়ালিটি, আমরা যখন ছোট ছিলাম সেই মোটা সিআরটি টেলিভিশন দেখতাম, ওই সময় ওখানে টম এন্ড জেরি দেখা বা ওই এটা সেটা দেখা, স্পেল বাইন্ডার দেখা, ওইটাই অনেক কিছু ছিল, মুভি অফ দ্য উইক দেখা। বাট এখন ওটা কোথায় গেছে? সো উই আর লাইক, এখানে তো কনস্ট্যান্ট ইনোভেশন, কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টের কথা। দেয়ার ইজ নো লিমিট ইন এক্সিলেন্স, ইটস দ্যাট। এখানে তো সাফারিং ছাড়া জিনিসটাতে খুশি হওয়া যাবে। সো পারফেকশন এর কোনো ডেফিনেশন নাই। ইউ রিচ পারফেকশন এখনকার টাইমে, আফটার 2 days ওই ডেফিনেশন চেঞ্জ। ইউ শুড নট বি হ্যাপি উইথ দ্যাট পারফেকশন, ইউ গো ফর সামথিং এলস, ট্রাই ফর সামথিং। তো ওর লাইফ ফিলোসফি আমার খুব ভালো লাগে এই জায়গা থেকে, যে ইউ ডু নট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আদার থিংস, হোয়াট ইউ বিলিভ ইন, হোয়াট ইউ আর প্যাশনেট অ্যাবাউট, সেটাই করো। ওর রিসেন্ট দেখতেছিলাম যে লাইক আ ইয়ার or 2 ওর একটা কোট বা একটা ফিলোসফি খুব পপুলার, মানে ভাইরাল হয়েছে। সেটা হইতেছে যে বলে যে গুড জব, হোয়াট ইজ আ গুড জব বা হোয়াট ইজ দ্য বেস্ট জব ফর ইউ। তো পিপল সে যে যেটা নিয়ে তুমি প্যাশনেট সেটা হচ্ছে গুড জব, বাট হি সেজ যে নো, not every day you will have your passionate day, not every day you will love your job, not every day in your family life as well, not every day you will have the best day, not every day you will have a very joyful day. There will be days
এটা খুব বাজে যাবে, লো ডে যাবে, খুবই মানে স্যাড ডে যাবে। বাট ইউ নিড টু হ্যাভ দ্যাট মাচ লাভ, লাইকনেস অ্যান্ড ফিলিং ফর দিস যে ইভেন আফটার দ্যাট ইউ কন্টিনিউ দ্যাট। সো দিস ইজ দ্য কনসেপ্ট। আই ফিল লাইক পার্সোনাল লাইফেও ইট ওয়ার্কস, পার্সোনাল লাইফেও এটা অনেক হেল্প করে। আমাদের প্যারেন্টসের সাথে, লাইফ পার্টনারের সাথেও তো সম্পর্ক সবসময় সব দিন তো ভালো যায় না, তো আমরা তো তাদেরকে ছেড়ে দিই না, বা উই ডু নট মানে উই গো বিয়ন্ড দ্যাট যে ঠিক আছে একটা দিন বাজে গেছে বাট আই হ্যাভ দিস কানেকশন উইথ দিস পার্সন দ্যাট ইজ লাইক মোর ভ্যালুয়েবল এটা। সো when you are building something, you are doing something, be it anything, so জিনিসটা এরকম। যেমন আমি 2003-4 থেকে 2-3 থেকে ফুটবল অনেক দেখি, পছন্দ করি। দ্য টিম আই সাপোর্ট ইজ চেলসি। জোসে মরিনহো তখন জাস্ট ব্রোক ইন টু দ্য সিন। তো চেলসি কিন্তু খুবই আপ অ্যান্ড ডাউন একটা টিম। ইটস নট দ্যাট দে হ্যাভ ভেরি বিগ হেরিটেজ। তারা করছে, ভালো করছে, বাট দেয়ার ওয়াজ লাইক খুব খারাপ টাইমও গেছে, মানে ভেরি সোপ অপেরা চলে। চেলসির যারা অ্যাভিড ফ্যান তাদের আসলে 2 বছর ভালো গেলে 1 বছর 5 বছর খারাপ যায়। তো উই ওয়ার লাইক আমাদের লাস্ট 3 বছর খুব খারাপ গেছে, বাট 2020-21 আমরা আবার একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, ডাউন গেছে। এখন নাও দিস সিজন সামহাউ নিউ ম্যানেজার এসে নোবডি স ইট কামিং, আমাদের পারফরমেন্সেস অনেক বেটার। তো লাইক উই আর লাইক এমনও আছে খুব ভালো ভালো সাপোর্টার আছে বড় ভাইরা, তারা লাইক চেলসির খেলা দেখে না, তারা অনলি স্কোর দেখে। তো দে আর লাইক আমি খেলা দেখতে জিংস হয়। সো এরকম আর কি। সো ইটস লাইক ইভেন ইফ হোয়াট এভার দে ডু, ম্যানেজার আসুক, প্লেয়ার আসুক, যাক যেটাই হোক, মানে উই ডু নট সাপোর্ট ফর দ্যাট, ইটস দ্যাট ইটস বিয়ন্ড দ্যাট। তো দেয়ার হ্যাজ টু বি সাফারিং, স্যাডিস্টিক হোক যেটাই হোক, বাট ইন ইয়োর ওয়ার্স্ট ডেজ সাফারিং পার করতে পারলেই তো আসলে এক্সিলেন্সের দিকে বা ভালো কিছুর দিকে যাওয়া যায়। অ্যান্ড দিস ইজ হাউ ইউ কুড ডু সামথিং উইচ লাস্টস লঙ্গার। ট্রু। ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি আপনার রোল মডেলের যেই ফিলসফিটা, লাইফ ফিলসফি আপনি যেভাবে বললেন সেটা জানছিলাম, আমরা ইন ডিটেলসে আমরা জিনিসটা করলাম। অ্যান্ড দিস ইজ অফকোর্স লাইক আমরা রেজনেট করতে পারি উইথ আওয়ার ডেইলি লাইফস এজ ওয়েল। নট এভরি ডে আপনি আর যেরকম আপনি বললেন যে ইউ হ্যাভ আ লাভলি ডটার, হয়তো বা এভরি সিঙ্গেল ডে সেও একদম তার বেস্ট বিহেভিয়ারে থাকবে না। এভরি সিঙ্গেল ডে হয়তো বা আপনারও রিভিউজ কথা যদি আমি বলি, চিলক্সের ওখানেও পজিটিভ রিভিউজ আসবে না, অনেক নেগেটিভ রিভিউজ, অনেক কিছুই আমরা দেখি আশেপাশে। দের আর সাম পিপল যারা বলে চিলক্সে দের ইজ টু মাচ সস, মাঝে মাঝে আবার হয়তো বলে যে না, দের ইজ নট এনাফ সস। সো আমরা যদি আবার একটু এই টপিকটায় চলে আসি, ও হাউ ডু ইউ ডিল উইথ দিজ কমেন্টস? কারণ অনেস্টলি আমি নিজে যখন ক্লাস নেই, কারণ আমারও ক্লাসেসগুলো কিছুটা লাইক হাইব্রিড সিস্টেমে হয়, লাইক সামটাইমস আমি অফলাইন নেই, অনলাইন নেই। অফলাইনে কারোর অ্যাকচুয়ালি বলার এত সাহস হয় না, বাট অনলাইনে আমি প্রায়ই অনেক রিভিউজ দেখি। যেমন পডকাস্টে মাঝে মাঝে বলে হোস্ট অনেক বেশি কথা বলে, মাঝে মাঝে বলে যে না, হোস্ট শুড আস্ক মোর কোয়েশ্চেন্স অর সামথিং, বিকজ ইটস আ পডকাস্ট, ইটস নট অ্যান ইন্টারভিউ। বাট আপনি কীভাবে এই নেগেটিভ কমেন্টসগুলোকে নিয়ে ডিল করেন, অ্যান্ড চিলক্স কীভাবে করে অ্যাকচুয়ালি, এটা আমি জানতে চাই। ওকে, সো I feel like যে it's more about how you see things. So অনলাইনে আসলে নেগেটিভ কমেন্টসই বেশি দেখা যায়, বাট ইফ ইউ গো ভিজিট আউটলেটস ইউ সি অ্যাকচুয়াল কাস্টমার্স, তাদের কথাও বলতে হয় না। ইটস জাস্ট দ্যাট যে ওয়েন দে আর হিয়ার টু অর্ডার, আমি অনেক কাউন্টারে দ্বারা অর্ডার নিছি, মানুষের চোখে মুখে যে এক্সাইটমেন্ট, যে সে এখানে হয়তো 1 ঘন্টা জ্যাম ঠেলে আসছে কিছু একটা, আই ডোন্ট নো, বাট সে খুব এক্সাইটেড যে আমি এটা অর্ডার দিব। এটার সাথে আমার বলা লাগতেছে না, সামটাইমস আই ইউজ টু ডু দ্যাট। আমি ওটার সাথে সে আসলে কোন ড্রিঙ্কটা অর্ডার করতে পারে বা কোন শেকসটা খাইতে পারে, আমি এমনি একটা আন্দাজে তাকে সাজেস্ট করতেছি যে এটার সাথে কি এটা নিবেন, হ্যাঁ এটাই চাচ্ছিলাম। সো লাইক দ্যাট এক্সাইটমেন্ট। সো ওই নেগেটিভ কমেন্ট তো আপনি পড়তেছেন, কিছুক্ষণ পড়লেন, ইট হিটস ইউ ইন ইউর ব্রেন, ইউ প্রসেস ইট সামহাউ, দেন কি করবেন আপনি জানেন না, রিয়াক্ট। বাট এইটা তো ইনস্ট্যান্ট, ইউ আর লিভিং থ্রু ইট। মানুষের এক্সাইটমেন্ট, বা বার্গারে ফার্স্ট বাইট দিল, বা প্রথম বাইটটা অনেকের ভালো লাগে না, মিডল পার্টে যখন গেল, সাইডের 2-1 বাইট শেষ করে মিডল পার্ট একদম মিট অ্যাড অন সব কিছু পাচ্ছে, বা সস একটু এদিকে আসলো, বা ফ্রেঞ্চ ফ্রাইটা হানি মাস্টার্ডে ডিপ করে খাচ্ছে, মানে ইউ সি পিপলস বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, ইট উইল মেক ইউ ফিল গুড যে তাদের যে এক্সাইটমেন্ট সবার যে খুব ভালো যায় তা না, বাট দেয়ার আর পিপল যাদেরকে দেখে আপনার পজিটিভিটি আসবে। সো নিজেকে পজিটিভ রাখা খুব ইম্পর্টেন্ট। নেগেটিভিটি থাকবেই ইন আ ওয়ার্ল্ড। আমি বড়ই হয়েছি এভাবে, অ্যাজ আই সেড আমার ফ্যামিলিতে কেউ বিজনেসে নাই, দেন তার উপর বেচি হলো খাবার। সো খাবার বেচা ইজ লাইক, মানে আই নো, আই এম শিওর যারা 90s কিড তারা বলতে পারবে, আমরা যখন বড় হয়েছি বাইরের রেস্টুরেন্টে খাওয়া ওয়াজ ফ্রাউন্ড আপন, মানে ইট ওয়াজ ব্যাড, খাওয়া যাবে না, অসুস্থ হয়ে যাবে, ঘরের খাবার খেতে হবে, বাইরের খাবার আবার কি, আমাদের বড় হওয়ার কালচার ছিল এইটা। তো নাও ইট হ্যাজ চেঞ্জড ইমেন্সলি। আমি আমার মেয়েকে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়াই, শি ইজ অনলি 2.5 বছর, টডলার, সে ফ্রেঞ্চ ফ্রাই খায়।
তো আমি তো এটা চিন্তাও করতে পারি না আমার বাবা আমাকে ছোটবেলা হোক বা ইনফ্যাক্ট একটু স্কুল কলেজে পড়া অবস্থা তো এরকম ইয়ে করছে। ইট ওয়াজ মোর লাইক এ রিওয়ার্ড। পরীক্ষায় ভালো টাসও কিছু হয়েছে, একবার একটা চিকেন ফ্রাই এনে দিল, এই তাও বাসায় আনবে। ইউ আর নট অ্যালাউড টু গো টু, অর পুরো ফ্যামিলি গেলে কোনো একটা বাংলা চাইনিজে বসে সামথিং লাইক দ্যাট। থিংস হ্যাভ চেঞ্জড। তো নেগেটিভিটি ইজ অলওয়েজ অ্যারাউন্ড আস, থাকবেই। বাট অলসো উই গেট টু সি যে আমরা যখন ডেটা অ্যানালিটিক্স দেখি যারা নেগেটিভ কমেন্টস করে, সামহাও মোর দেন 2/3 অফ দিস পিপল তারা আসলে চিলক্স ট্রাই করে নাই, বা তারা আসলে দে আর নট দ্য ইউজার। মানে দে আর মোর লাইক আ নয়েজ, যে বলতেছে খারাপ খারাপ। যেমন অ্যাপেলের কথাই ধরেন, নট মেনি পিপল আর অ্যাপেল ইউজার্স, বাট দে আর লাইক তারা অ্যাপেলকে নিয়ে বলবেই যে হ্যাঁ এটার অনেক প্রাইসি, তেমন কোনো ফিচার নাই, কিন্তু দাম এত, এই সেই। বাট অ্যাপেল ইজ আ ইউনিক প্রোডাক্ট। ইভেন ইফ আমি অ্যাপেল ইউজ করি না, আই এম অ্যান অ্যান্ড্রয়েড লাভার, বাট আই উডেন্ট সে এনিথিং ব্যাড অ্যাবাউট অ্যাপেল যে জাস্ট বিকজ আমি মানে ইউজ করি না। ইউজ করে বলতে পারি, দ্যাটস ডিফারেন্ট। কারণ আমার ওয়াইফ অ্যাপেল ইউজ করে, ও আমাকে প্রায় বলে তুমি ইউ শুড সুইচ অ্যান্ড এভরিথিং, বাট আই এম লাইক না, আমি অ্যান্ড্রয়েডই ইউজ টু। আই রেসপেক্ট দ্যাট, দ্যাটস আ লাইক ডিফারেন্ট ক্লাস অ্যান্ড ডিফারেন্ট থিং, একটা ডিফারেন্ট কম্প্যাটেবল তোমার সাথে, আমার সাথে হয়তো হবে আমি জানি না, বাট ওই যে ট্রাই করতে তো আমার সময় লাগবে। আই এম টু লেজি টু ডু দ্যাট, সো তাই করি না। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাটস ব্যাড। তো আই ফিল লাইক নেগেটিভ কমেন্টস আর মোস্টলি জেনারেটিং ফ্রম পিপলস ইনসিকিউরিটি অ্যান্ড নট নোয়িং। সো যেটা জানি না ওইটা খারাপই হবে, এরকম একটা সিচুয়েশন। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুব কম মানুষ দেয়, মানুষকে অনেক গুতাইতে হয় তারপর কনস্ট্রাকটিভ কথা বলে যে হ্যাঁ এটা এই হলে ভালো। ইন মোস্ট কেসেস এখনও আমাদের কাস্টমার কোয়ারি প্রোটোকলে যেমন একটা ওয়ে আছে যে কোনো কাস্টমার কমপ্লেন করলে দ্য সিএক্স বলি আমরা, কাস্টমার এক্সিকিউটিভ, তাকে কিন্তু জিজ্ঞেসও করে যে আপনার কোনো সাজেশন থাকলে বলতে পারেন। উই স্টিল ফলো দ্যাট। মোস্ট কেসেস পিপল কোনো সাজেশন দেয় না, দেয়ার লাইক আমার এটা ভালো লাগে নাই বা এটা ইম্প্রুভমেন্ট দরকার, বাট ইন এক্স্যাক্টলি হোয়াট অ্যাসপেক্ট, বা আপনি কি হলে বেটার ফিল করতেন, আপনি করলে কিভাবে করতেন, তো দে ডোন্ট নো। তো দেয়ার লাইক এটা ভালো লাগে নাই, এটা হয় নাই, এটা হবে না। তো দ্যাট ডাজন্ট মিন ইটস নট ইম্পর্টেন্ট, বাট ফিডব্যাকটা আসলে কনস্ট্রাকটিভ হয় না, ইটস মোর লাইক হয় নাই। তো গট ইট। আসলে এত বার্গার প্লেসেস থাকা সত্ত্বেও কিন্তু আমরা চিলক্সকে আমরা বলবো যে লাইক হাউ আই নো ইট, আমি কিন্তু একদম স্টার্টিংয়ে যখন সে জাস্ট একটা বার্গার জয়েন্ট ছিল তখন থেকে আমি খাই, বাই দ্য ওয়ে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস আমি চিলক্সের ফ্যান। এবং আমি যদি আপনার বিগেস্ট কম্পিটিটরের কথা বলি, আমি টেক আউটেরও ফ্যান ছিলাম ফ্রম লাইক দ্য রাইফেল স্কোয়ার, ওই যেখানে যখন ছিল তখন থেকে। বাট অনেস্টলি স্পিকিং, আস্তে আস্তে করে আমি দেখি আশেপাশে অনেকেই চিলক্সকে চেনা শুরু করলো ফ্রম একটা নেগেটিভ রিভিউ। মানে আমি বলবো টু সাম এক্সটেন্ট এই নেগেটিভ রিভিউটাই কিন্তু টু সাম এক্সটেন্ট চিলক্সকে উল্টা আরেকটা ভালো ব্র্যান্ড নেম বানাতে হেল্প করেছে, এই যে এই মোর সস থিং। আচ্ছা, হাউ ডু ইউ থিঙ্ক ইট স্টার্টেড? ওকে, সো নর্মালি একটা স্ট্যান্ডার্ড বার্গারে আপনি যদি গ্লোবালি দেখেন বাইরের চেইনগুলোর, বার্গার কিং, ম্যাকডোনাল্ডসের, দে আর নট ফোকাসড অন সস। সস ইজ জাস্ট একটা কন্ডিমেন্ট, এটা টমেটো ক্যাচাপের মতো সামথিং লাইক দ্যাট, আপনার সাথে দিচ্ছেন জাস্ট কমপ্লিমেন্ট। বাট হোয়াট হ্যাপেন্স ইজ আমাদের ফুড প্ল্যাটার বলেন বা আমাদের ফুড প্যালেট বলেন, আমরা হয়তো মশলা জাতীয় খাবার, ঝোল, আমরা কিন্তু মুরগির মাংস বা মাছ রান্না করলেও ঝোলের কারণে মেইন স্বাদটা পাই বা ফ্লেভারটা হয়তো আমরা ওভাবে ইনক্লাইন। তো দেখা যাচ্ছে আমরা যে সসটা ইউজ করি, হানি মাস্টার্ড সস, বা ওটার সাথে যে স্পাইসটা যাচ্ছে, তো শুরুর দিকে ওটা নর্মাল ছিল। তো এটা কিন্তু আমরা হুট করে বাড়াই নাই, এটা লাইক মানুষই বলতেছে ভাই এটা সস বাড়াই দেন, বাড়াই দেন, বাড়াই দেন। তো দিতে দিতে স্ট্যান্ডার্ডাইজ দিয়ে এটা বেশ বাড়ছে। তো দেন এগেন অ্যাজ ইউ সেড যে অনেকের সস পছন্দ না, অনেকের খেতে গেলে মেখে যাচ্ছে, মেসি হইতেছে, এটা সমস্যা। অনেকে অফিসে হয়তো টেক অ্যাওয়ে নিয়ে খাচ্ছে, ওই অবস্থায় মেসি করে কীভাবে খাবে। তো উই হ্যাড কাস্টমাইজেশন ফ্রম ভেরি আর্লি অন। যেমন আমাদের ওখানে আপনার এক্সট্রা কোনো প্রাইস বা কস্টিং অ্যাড হয় না, আপনি ইচ্ছা করলেই সস, নো সস নিতে পারেন, ইউ কুড চুজ অন এভরি বার্গার। লেস সস বলতে পারেন, মোর সস বলতে পারেন। আমরা যখন এই কাস্টমাইজেশনটা নিয়ে আসছি, তো উই ওয়ার লাইক ঠিক আছে বেশিরভাগ মানুষ লেস সসই বলবে, বাট মানে সারপ্রাইজিংলি 70% আপ পিপল হয় রেগুলার সস অথবা মোর সস নেয়। আমাদের কাস্টমার ডেটা এটা বলে। তো নো সস বলতে গেলে কেউ নেয়ই না। চিলক্সে কেউ আসতেছে বার্গারটা ড্রাই, সস নিব না, এটা হয় না। এটা ছাড়াও স্পাইস, ঝালের ব্যাপার, একটা টাইমে মাঝখানে খুব ঝাল ছিল, তো ঝালের উপরও আমাদের অনেক হিস্ট্রি আছে, তা আমরা অনেক বেশি ঝাল দিয়ে দিতাম। তো দেন আমরা কাস্টমাইজেশন আনলাম, ওকে আমরা ঝালের 4টা স্ট্যান্ডার্ড করবো, তো স্পাইস লেভেলও আপনি সিলেক্ট করতে পারবেন।
স্পাইসি, রেগুলার, মাইল্ড, হোয়াটএভার, মানে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। তো ফাস্ট ফুডে কাস্টমাইজেশন ইজ আ ব্লকার এই সেন্সে যে আপনার লিড টাইম বেড়ে যায়, আপনার ভুল হওয়ার স্কোপ বাড়ে। আপনি প্রতিটা বার্গারে সস কতটুকু দিবেন, ঝাল হবে কি হবে না, কতটুকু কি, মানে যে বানাচ্ছে, মানে ফাইনাল অ্যাসেম্বলিংটা করতেছে তার উপর অনেক প্রেশার থাকে। তো আলটিমেটলি আমাদের যেটা করতে হয় যে বানায় ওর পাশে আবার আরেকজন থাকে। সো এ কিছুক্ষণ বানায়, ও দেখে, ভুল হলে ধরায় দেয়, আবার ওরা সুইচ করে। তো এভাবে না করলে আসলে মাইন্ড মানে ব্রেইন ফোকাস দিয়ে হ্যান্ড আই কোঅর্ডিনেশন হয় না। তো এভাবে জিনিসগুলো চলে আসছে। আর ঝাল থেকে যেটা, যে আমাদের কিন্তু চিকেন ফ্রাই নেই, উই হ্যাভ আ আইটেম নাগা ড্রামস্টিক। তো ইটস আ চিকেন ড্রামস্টিক, মুরগির রান, বাট এটা নাগা ফ্লেভারের ঝাল, এটা ম্যারিনেশনেও ঝাল। তো ঝাল আসলে মানুষ চায়, তো না চাইলে তো আসলে চিকেন ফ্রাইয়ের এই আইটেমটা চলতো না। তো এটা কিন্তু আমরা অফিসে একদিন আমাদের ফ্রেন্ডরা আসতেছে, আমরা চিকেন ফ্রাই করে খাওয়াবো। তো ওই যে অ্যাজ আই সে মাই পেসিমিস্টিক ফ্রেন্ড মারুফ, তো হি ইজ দ্য কি বলবো এটার ইনোভেটর। সে ফাইজলামি করে ওটার মধ্যে প্রচুর ঝাল ঢালছে, এমনই ঝাল করছে, তো ওই ঝাল খাচ্ছে, পিপল আর ক্রাইং, নাক দিয়ে পানি, চোখ দিয়ে পানি ফ্রেন্ডদের, কিন্তু তারা দে ক্যান স্টপ ইটিং, বলতেছে আমাকে আরেক পিস দে। আমি তো অনেক ঝাল, কিন্তু আই নিড টু হ্যাভ অ্যানাদার পিস। তো ওখান থেকে আমরা ওটাকে সামহাও দেখলাম যে ইট কুড ওয়ার্ক, ওইটা থেকে আমরা মেনুতে ওভাবে গেলাম আর কি। আমাদের মেনুতে আসলে অ্যাজ ইউ সেড যে এত বার্গার জয়েন্ট থাকতে ওয়াই চিলক স্ট্যান্ড আউট, বা মানুষ কেন ইয়ে করে, তো দের আর লট অফ রিজনস। আমি যদি সিম্পলি ফুডে ফোকাস করি, অ্যান্সারটা আসবে না। সিম্পলি মার্কেটিংয়ে ফোকাস করি, অ্যান্সার আসবে না। সিম্পলি সার্ভিসে ফোকাস করি, অ্যান্সার আসবে না। ইটস মোর অফ আ কালচার। দ্য কালচার আসলে আসছে আমাদের ওই তিনজনের অ্যাক্টিভিটি বা আমাদের বিলিফ, আমরা কিভাবে কাজ করি, আমরা কিভাবে প্রবলেমকে অ্যাপ্রোচ করি সেটা থেকে। তো আমাদের কালচার হইতেছে উই আর ভেরি লেজি পিপল। আমরা এমনিতে উই ডু নট চেঞ্জ থিংস দ্যাট ওয়ার্কস, যেটা চলতেছে চলুক, বাট ওয়েন ওইখানে একটা ক্রিটিসিজম আসতেছে, একটা ফিডব্যাক আসতেছে দ্যাট কুড হ্যাভ দ্য পোটেনশিয়াল যে এটা আসলে সিরিয়াস, তখন আমরা অনেক কিছু চেঞ্জ করি। আদার দেন দ্যাট আমাদের ফুডস খুব, আমি বলবো একটু ইনোভেটিভ, নর্মাল মানে মেনু সেট আপটা একটু ডিফারেন্ট, আইটেমগুলো ইউনিক। এই যেমন নাগা ড্রামসের কথা বললাম, উই হ্যাভ চিকেন উইংস। তো চিকেন ফ্রাই কিন্তু নাই, চিকেন উইংস, কিন্তু উইংসের আবার 4-5টা ফ্লেভার আছে, ডিফারেন্ট। আপনি 3টা ফ্লেভার মিলাই নিতে পারেন, সস অ্যান্ড এভরিথিং হেভি। দেন আমাদের একটা ফিশের আইটেম আছে, ফিশ টস, দ্যাটস ভেরি পপুলার, একটু বয়স্ক মানুষজনরা খায়, বা এমনও বাচ্চা কাচ্চা আছে আমি দেখছি বাসায় নাকি মাছ খায় না, বাট এখানে এসে ফিশ টস খায়। অ্যাডাল্টদেরও অনেকের ফিশের প্রতি একটা ইয়ে থাকে, সো এখানে এসে ফিশ টস খাচ্ছে, ভাল লাগে। ফ্রেঞ্চ ফ্রাইতে যেমন আমরা যে হানি মাস্টার্ড সস দিই, ইটস আনলিমিটেড, মানে আপনি চাইলে যতবার ইচ্ছে নিতে পারেন। বাট এভাবে তো ব্যবসা করা ডিফিকাল্ট, মানুষ তো সস খেয়ে আসলে ইয়ে করে ফেলবে। তো উই মেড আ ওয়ে যে ঠিক আছে, সস চাইতে হলে আপনাকে কাউন্টারে গিয়ে নিয়ে আসতে হবে, আপনি 3টা-4টা চাইতে পারেন, বাট ইটস স্টিল ফ্রি, বাট কাউন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। মানে উই ডু নট চার্জ। অনেক জয়েন্টস আছে সসের জন্য চার্জ করতেছে, এই করতেছে, ইভেন ডমিনোস কেএফসিও করে অনেক টাইমে, আমি আই স বাইরেও দেখছি। ইটস নট, মানে দেয়ার আর সাটেল কালচারাল থিংস যেটা আসলে খুব প্যারা না, একটু কন্টেইনমেন্ট দেয়, আবার দ্যাটস লাইক গিভস ইউ আ গুড বুস্ট। হ্যাঁ, সস তো ফ্রেঞ্চ ফ্রাই একটা নিয়ে, সো অ্যাজ আমাদের আউটলেটগুলো অনেক ইউনিভার্সিটি সেন্ট্রিক, ইউনিভার্সিটি বা স্কুল কলেজের আশপাশ, ওখানে এমনও হয় ছেলে মেয়েদের পকেট মানি সবসময় তো সবার থাকে না হাতে। তো এমনও হয় একটা ফ্রাইজ নিয়ে সারাদিন বসে আছে 3-4 জন, ওই একটা ফ্রাইজ শেয়ার করতেছে। উই নেভার সে এনি অফ আওয়ার কাস্টমার্স যে স্যার অনেক ভিড় টেবিল ইয়ে করেন। তো উই হ্যান্ডেল ইট ডিফারেন্টলি, আমাদের সেলফ সার্ভিস করা। তো যেটা হয় যে আমাদের স্টাফ গিয়ে কখনো বলবে না, বাট অন্য কাস্টমার এসে আপনার টেবিলের পাশে দাঁড়ায় থাকবে, লুক দিবে, একটা লুক, ভাই আর কতক্ষণ বসবেন, আমি বসতে দেন। তো মানুষ নিজেই হয়, তো পিপল ম্যানেজ ইট ইন দেয়ার ওন ওয়ে। সো ব্রিঙ্গিং ইন কমিউনিটি নিজের মতো রুলস বানায় নিয়ে এভাবে করবে। হাউ ইউ অর্ডার অ্যাট চিলক্স, অপটিমালি কীভাবে অর্ডার করলে আপনি বেস্ট ফুড, বেস্ট প্রাইস, বেস্ট ডিলস পাবেন, আমরা এগুলো মার্কেটিংয়ে প্রমোট করি না। মানুষ নিজের মতো ফিগার আউট করে নেয় ফুড পান্ডায় কেমনে করবে, কি করবে। ধরেন ফুড পান্ডাতে একটা ডিসকাউন্ট কোড আছে যে 600 টাকা অর্ডার করলে আপনি 100 টাকা ডিসকাউন্ট পেতে পারেন, বাট আপনার পাশে অনেক গেস্ট, আপনার আসলে 1800 টাকার অর্ডার হবে। তো মানুষ নিজেই 600 করে স্ল্যাপ করে 3বার অর্ডার করে ডিসকাউন্ট ইয়ে করার জন্য। এটা কিন্তু আমরা প্রমোট করি না। হ্যাঁ, সো এরপর এটাও হয় যে অনেক সময় পিক আপে ডিসকাউন্ট থাকে, আপনি পিক আপ অর্ডার নেবেন, এমনও হয়েছে কাস্টমার পিক আপ অর্ডার দিচ্ছে, অর্ডারটা পিক করে নিয়ে আমাদের টেবিলে বসে খাইতেছে। তো উই আর লাইক ঠিক আছে ভাই, করো চিল, সমস্যার কিছু না, তুমি তো চিল করতেই আসছো। সো হয়, তো এখানে কিন্তু লস যাচ্ছে আমাদের, ওখানে প্যাকেজিং আইটেমের এক্সট্রা কস্ট যাইতেছে, তো সে তো নর্মালি এটা তো আমার লস, বাট স্টিল উই আর লাইক ভাই
মানুষ যেটাতে কমফোর্টেবল ওইটাই, বাট সামটাইমস ওটার লিমিটেশন থাকা দরকার সো দ্যাট বিজনেসে খুব অ্যাডভার্সলি এফেক্ট না হয়, স্টাফ লাইক দ্যাট। মানে ইটস মোর লাইক যেভাবে যেটা চলতেছে পিপল কমফোর্টেবল, আমাদের কালচার হচ্ছে ওটাতে থাকা। সো শুধু ফুডের আইটেমগুলোও এমন, যেই ফুড আসলে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডাইজড ফুড না, বাট মানুষের একটু এরকম ভাল লাগে একটা কাস্টমাইজেশন, ওভাবেই ওই ফুডটা মেনুতে চায়। যেমন আমাদের এখন রাইস বোলস আসছে, কিন্তু একটা রাইস বোলের মধ্যেই দের ইজ এন এগ, সানি সাইড আপ এগ থাকতেছে, চিকেনের ইয়ে থাকতেছে, একটু গ্রেভি থাকে, ইয়ে থাকে, ওইটার মধ্যেই সব। নর্মালি আমরা তো ছোটোবেলায় যখন চাইনিজ খেতাম, আমরা একটা ফ্রাইড রাইস আইটেম অর্ডার থাকতো, একটা বিফ বা একটা চিকেন বা সাথে আরেকটা ভেজিটেবল কিছু, তো এগুলো সব একটা বলে চলে আসছে বিকজ পিপল আর কমফোর্টেবল, সে এক জায়গায় চায়, সে আলাদা আলাদা এইসব অর্ডার করে ওই 3:1 অর্ডার করে তিনজনে মিলাবে, মানুষের টাইম নেই, কস্টিংয়েরও ব্যাপার। তো জিনিসগুলো এভাবে আর কি, ইটস মোর অ্যাবাউট, আমরাও তো ইউজার, হয়তো এখন আমরা ইয়াং নাই, বার্গারের যে ক্রেভ ছোটো বয়সের ছিল আমাদের ওরকম আর নাই, কিন্তু অ্যাটলিস্ট হোয়াট পিপল ওয়ান্ট, কোনটাতে সে নর্মালি অর্ডার করলে ভালো ফিল করবে, খেতে এরকম ভালো লাগে, ওই জায়গাটা আমাদের সব প্রবলেম সলভিংয়ের কালচার। সো লেটসে আমি যদি একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই, এইচআরের কথা বলি, রেস্টুরেন্ট চালাতে গেলে শেফ লাগে, এটা একটা মিথ বা এটা একটা কনসেপ্ট, কিন্তু উই ডু নট হ্যাভ এনি শেফ। আমাদের R&Dতে শেফ আছে, বাট অ্যাকচুয়ালি অপারেশনাল জায়গাতে কিন্তু ইটস অ্যান অ্যাসেম্বলিং জব, পিপলের কাজ ব্রেকডাউন করা ছোটো ছোটো, সে ওইটুকুই করে, ওইটাতেই সে এক্সিলেন্ট, সে ওইটাই করে, সে আসলে শেফ না, কিন্তু সে অ্যাসেম্বলিংয়ের কাজ করতেছে। ইটস লাইক গাড়ি বানানোর মতো, গাড়ির উইন্ডশিল্ডের গ্লাস যে বানায় সে কিন্তু চাকার ডিজাইন বা সফটওয়্যারের ডিজাইন করতে পারবে না, ইটস ইউনিট স্পেশালাইজেশন। তা একটা যে কোনো কাজকে আমরা যদি ব্রেকডাউন করি, ওই ছোটো কাজটুকুতে আনি, তো শেফের উপর ডিপেন্ডেন্সি নাই হয়ে গেছে। শেফ থাকুক না থাকুক, শেফ চেঞ্জ হলে খাবারের টেস্ট চেঞ্জ হয় এমন না, ইটস ভেরি স্ট্যান্ডার্ডাইজড। আর যেই ছেলেমেয়েরা কাজে আসতেছে, সে যদি কাজ নাও করে, আজকে চলে গেল, আই হ্যাভ মানে গ্যাপ, ভেকেন্ট স্পট, আমি যে কাউকে 10 মিনিটের ট্রেনিং দিয়ে ওখানে দাঁড় করাতে পারতেছি, ইটস ভেরি স্ট্যান্ডার্ডাইজড। সো দেখা যায় যে আমাদের এইচআরে অলওয়েজ এটা একটা সুবিধা হয়, ইভেন ইফ অনেক মানুষ আসতেছে চলে যেতেছে, টার্ন ওভার ইজ ভেরি হাই হসপিটালিটিতে, বিশেষ করে এইসব ঢাকার রেস্টুরেন্টগুলোতে। তো ছেলেমেয়েরা এখনও রেস্টুরেন্টে কাজ করাকে খুব আসলে রেসপেক্টেবল ক্যারিয়ার হিসেবে দেখে না, দে মোর ইউজ ইট অ্যাজ আ পার্কিং পজিশন আর কি, কিছুদিনের জন্য করলাম, হাতে টাকা আসলো, অন্য কিছু ভালো হলে শিফট করবো, এই আর কি। তো আমরা প্রবলেমসটা এভাবে সলভ করছি। আদার দেন দ্যাট, আমরা ঢাকার বাহির থেকে অনেক রিক্রুট করি, যে গ্রামে একটা ছেলে লেখাপড়া করে না, সে স্কুলে 8 পাসও করে নাই, প্রবলেম, বকাটে হয়ে যাচ্ছে, তাদের বাপ মা বা টিচাররা ধরে ধরে আমাদের কাছে দেয়, সে যখন ছুটিতে বাড়িতে যায় আসতে চায় না, তারা জোর করে পাঠায়, স্যার ওরে পাঠাইছেন কেন, ছুটি দিচ্ছেন কেন। তো এরকমও হয়। তো জিনিসগুলো খুব আনইউজুয়াল সলিউশনস, নট স্ট্যান্ডার্ড এইচআর প্র্যাকটিস, বাট এই ধরনের অনেক ছেলেরা কাজ করে আমাদের এখানে আর কি। তো দে গটেন আন্ডার প্রিভিলেজ জায়গা থেকে আসলেও দে গটেন, মানে আই উড সে একটা স্পেসিফিক ক্যারিয়ার অপরচুনিটি পাইতেছে একটা স্পেসিফিক জায়গায়, সে এখানে কাজ করে আরও 4-5টা রেস্টুরেন্টে যাচ্ছে, ইয়ে করতেছে। যেমন খানাজের আই থিঙ্ক অপারেশনাল ম্যানেজমেন্ট আমাদের অনেক এক্স এমপ্লয়ি আছে, আমাদের এখানে করে ওখানে মাশাআল্লাহ এখন অনেক ভালো করতেছে, আর অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে। অনেকে তাদের গ্রামের ডিস্ট্রিক্টগুলোতে গিয়ে নিজেই ছোটোখাটো রেস্টুরেন্ট দিচ্ছে, এগুলো দেখে আই ফিল ভেরি গুড, যে এই ছেলেটা তো কি করতো জানি না, সো ওখান থেকে তো সে অ্যাটলিস্ট একটা ক্যারিয়ার পাইছে, মানে এরকম একটা ক্যারিয়ার হতে পারে এটাও জানে, ইটস ভেরি নিশ, বাট ইট স্টেজ, ইটস দেয়ার, এই আর কি। তো এই না, লাইক অনেস্টলি স্পিকিং, লাইক আপনি যেভাবে করে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছেন, একটা জিনিস আমি যদি এখান থেকে একটা পয়েন্ট আমি ওভারঅল একটু হাইলাইট করি, দ্য থিং ইজ, আপনি যে বিজনেসটার কথা বললেন, এটা স্ট্যান্ডার্ডাইজড ইন মেনি ওয়েজ। আপনি বলেছেন যে লাইক দ্য প্রোডাক্টস আর স্ট্যান্ডার্ডাইজড, যদি কোনো এমপ্লয়ি নাও থাকে, ইন দ্যাট কেস এখানে যেহেতু কোনো পার্টিকুলার শেফ নেই, যেটা আমি জানতাম না যে চিলক্সের পার্টিকুলার কোনো শেফ নেই, বাট তারপরে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি তেমন একটা ড্রপ করছে না। বাট উইথ দ্যাট বিং সেড, প্রতিটা রেস্টুরেন্ট বলি বা রাইট নাও, শুধু রেস্টুরেন্টের কথা বলবো না, আমাদের এই ডিজিটাল যুগে যেখানে ইনফরমেশন এত বেশি ওয়াইডলি অ্যাভেলেবল পুরো কান্ট্রি জুড়ে, পুরো বিশ্ব জুড়ে, আমি এখানে একটা জিনিস খেয়াল করতেই হবে, প্রতিটা বিজনেস ওনার্সদেরই আই গেস অনেকটুকুই তারা তাদের কাস্টমারদের কথা চিন্তা করতে হবে। যেভাবে আপনি বললেন যে কন্টিনিউয়াসলি যদি ফুডের টেস্টের কথা থেকে শুরু করে, ফুডের মেনিউ থেকে শুরু করে, প্রতিটা জিনিসই আপনার কাস্টমাইজড করা হয়েছে কাস্টমারের নিডস অনুযায়ী।
সো এটা অফকোর্স একটা লেন্দি প্রসেস, এবং আপনি অনেকটুকুভাবে বলেছেন যেটা একটা কস্টলি প্রসেসও, যে কেউ যদি এভাবে করে নিয়ে তারপরে জাস্ট ওখানে বসেই খায়, শুধু শুধু কাটলারি এক্সট্রা যাচ্ছে, রাইট? আমি লাইক ভেরি কিউরিয়াস রাইট নাও, যারা যারা দেখছেন এখানে রাইট নাও পডকাস্টটা, আমরা দেখেছি যে আমাদের অধিকাংশ যারা পডকাস্ট ভিউয়ার্স হয় তারা স্টুডেন্ট হয়, অথবা তারা এরকম লাইক অনগোয়িং, তারা স্টার্ট আপ করবে বা এইরকম লাইক অনগোয়িং উদ্যোক্তারা হয়। সো কথা হচ্ছে, যদি আপনি তাদেরকে কোনো একটা অ্যাডভাইস দেন যে আমরাও এরকম একটা ফুড কার্ট থেকে একটা চিলক্স ওপেন করে ফেলতে চাই, সো হোয়াট উড বি দ্যাট অ্যাডভাইস? ওকে, সো এখানে অ্যাডভাইসটা কুড বি মোর লাইক যে আপনাকে চিলক্স করতে হবে নেসেসারি না, আপনি নিজের কোনো কিছু একটা সেট করেন, নিজের স্ট্যান্ডার্ড নিজে সেট করেন, অ্যান্ড ইউ উডেন্ট নো যে স্ট্যান্ডার্ড কী হবে আনটিল অ্যান্ড আনলেস আপনি ট্রাই করা শুরু করতেছেন, করতে করতে একটা জায়গায় গেছেন। ইটস ওকে টু ফেল, এমনও হতে পারে আপনি নাও আগাতে পারেন। যেমন আই নেভার থট আই উইল কাম ইন টু ফুড বিজনেস। যেমন আমি যখন আইবিএর গ্র্যাজুয়েশন শেষ করি বিবিএতে, আমি ফাইন্যান্সে গ্র্যাজুয়েশন করি, আমার ইচ্ছা ছিল লাইক এভরিওয়ান এলস ইন মাই ব্যাচ কোনো একটা এমএনসি কোম্পানিতে, আমার স্পেসিফিক্যালি ইচ্ছা ছিল ফাইন্যান্সে কাজ করার, এফএমসিজিতে আর কি। তো হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমাকে অনেক ফেইলার ডিল করতে হয়েছে। আমি ডিসেম্বর টু জুন পর্যন্ত 6 মাসে আই থিঙ্ক 6টা-7টা টপ অর্গানাইজেশনে আমি ইন্টারভিউ দিছি, অ্যাসেসমেন্ট করছি, সব কিছু ভালো ভালো গেছে। ফাইনাল স্টেজে গিয়ে নর্মালি এমএনসিগুলোর 4-5 রাউন্ডের সিলেকশন থাকে, তো ফাইনাল রাউন্ডে গিয়ে আমি সবসময় বাদ পড়ি। আমাকে ইউনিলিভার বাদ দিছে, মারিকো বাদ দিছে, গ্রামীণ ফোন বাদ দিছে, রেকিট বেনকিজার বাদ দিছে, আর নামও মনে নাই। সো 5 to 6 বিগ প্লেসেস। তা আই ডিডন্ট নো যে আসলে হোয়াটস রং উইথ মি। ইটস ভেরি আর্লি ডেজে, ইটস ভেরি ন্যাচারাল। আপনার মনে হবে যে এটা কী করতেছেন, হয়তো অন্যের কথা শোনা বেটার ছিল। আই উড সাজেস্ট যে ডিসিশন মেকিং আপনার, বাট আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন, রিসার্চ করবেন। অনেক সময় ইনফরমেশন পাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে নিজে কিছু ট্রাই করা, নিজের একটা ওয়ে বের করা। হ্যাঁ, যেমন দ্য কোম্পানি দ্যাট উই রান, চিলক্সে অনেক কিছুই খুব ডিফারেন্টলি রান হয়। আমরা নিজেদের মতো একটা ওয়ে ওয়ার্কআউট করে নিছি, সেভাবে করি আর কি। তো সবসময় অন্য স্ট্যান্ডার্ড ওয়েতে সব কিছু হবে এমন না। ইটস মোর অ্যাবাউট ক্রিয়েটিভিটি। জাস্ট প্রোডাক্ট ডিজাইনে যাবে এমন না, আপনি দ্য ওয়ে ইউ সলভ প্রবলেমস সেটাও অনেক ক্রিয়েটিভিটি আনতে পারে। সো আমি যে চাকরি পাই নাই, দেন আই পিভটেড যে আমি কী করতে পারি, তাহলে আমি আসলে কিসের সাথে ন্যাচারাল হইতে পারি। সো মারিকোর তখনের যিনি এইচআর হেড ছিলেন, সিদ্ধার্থ, ওয়ান ইন্ডিয়ান গাই, তা আমি ওনাকে একদিন ইমেল করছিলাম যে আমি এরকম অনেক জায়গায় রিজেক্টেড হয়েছি, অ্যান্ড ফাইনাল স্টেজে গিয়েই হয়, সব জায়গায় একই কাহিনী, মানে হোয়াট ইজ দিস উইয়ার্ড প্যাটার্ন। তা আপনি তো আমার ইন্টারভিউ নিছেন, অ্যান্ড ফাইনালি মারিকো থেকে আমি রিগ্রেট মেল পাইছি। তো ইজ ইট ওকে যে আই কাম ওভার অ্যান্ড ইউ গিভ মি সাম টিপস অর ইনসাইটস? তো হি ওয়াজ ভেরি নাইস, হি ইনভাইটেড মি ওভার আ কাপ অফ কফি, আমরা কথা বললাম। তো সে আমাকে বললো যে আমার ক্যারেক্টার হচ্ছে ওই যে আমি কোয়েশ্চেন করি। তো অর্গানাইজেশনের যে একটা টিম চালাতে হয়, ভ্যালুস থাকে, সেখানে আমার ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট বা ইন্ডিভিজুয়াল অ্যানালিটিক্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল ইজ গুড। মেবি আমি ইন্ডিভিজুয়াল হিসেবে ভালো, বাট টিম মেম্বার হিসেবে আই এম ভেরি ব্যাড। মানে ইটস লাইক আই অলওয়েজ আস্ক কোয়েশ্চেন্স। আমি হচ্ছে মেথডে অনেক বিলিভ করি, রাদার দ্যান এইভাবেই কেন করতে হবে, ওইভাবে কেন করা যায়। তো এইভাবে তো একটা ম্যানেজার আসলে আমাকে দিয়ে কাজ করাতে পারবে না। তো এই জায়গাটা এমন, তাই আস্টিম যে তাহলে আমি কি চাকরি করতে পারবো না? তো বলছে না, কোথাও না কোথাও পাবা, বাট ইটস মোর লাইক ইউ শুড ফোকাস অন বিল্ডিং সামথিং অফ ইউর ওন, যেখানে তুমি তোমার স্টাইলে তোমার কালচার ফোকাস করতে পারবা। বিকজ মোস্ট অফ দিস এমএনসিস বা এই এফএমসিজি কোম্পানিগুলার কালচার তো সেট হয়েছে 100, 200, 50 বছর, 20 বছর আগে, বা ওই কোম্পানির ফাউন্ডারের ভিশনে কালচার আসছে। তো তুমি তো এখানে আসলে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, ওরা তো অ্যাডাপ্ট করবে না। তো দ্যাট স্টিক টু মি যে হ্যাঁ, মেবি দ্যাট ইজ দ্য ওয়ে অ্যারাউন্ড। আমি তখন চিন্তা করলাম যে ওকে, আই উইল পিভট ইনটু বিজনেস। বাট দেন এগেইন আমার তখন একটা জবও হইলো সামহাউ। আমি রবি আজিয়াটাতে রিক্রুটেড হইলাম। আই ডিডন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্যাট জব, বাট মনে হইলো যে নিজের কাছেও তো একটু ভালো ফিল হওয়া দরকার, যে মানে বাপ মাও প্যারা দিতেছে যে আইবিএর থেকে পড়ছো, একটা চাকরিও পাও না, তোমার সাথের মানুষজন 6 ফিগার দিয়ে চাকরি স্টার্ট করতেছে, তুমি কি করবা, তোমার ভবিষ্যৎ কি, লাইফে কি করবা। তো আমি লাইক জাস্ট নিজের কাছে বোঝার জন্য যে ওকে, আমি এটাতে জয়েন করি, দেখি কি হয়। আমি জয়েন করছি রবি আজিয়াটাতে। আমি ফাইন্যান্সে ছিলাম, সাপ্লাই চেইন ফাইন্যান্স। আমাকে একটা প্রকিউরমেন্ট টিমে দিল। তো প্রকিউরমেন্ট টিমে আমি 1 সপ্তাহ কাজ করছি। দেন আই ডিসাইডেড না, আমি আসলে টাইম ওয়েস্ট করতেছি, আমারও ওদেরও। আমি যখন ছেড়ে দিব, ওদেরও তো এটা ফিল করতে হবে, কাউকে নিতে হবে। তা আমি 15 দিনের মাথায় আসলে রিজাইন দিয়ে, প্রবেশন থাকে, প্রবেশনে তো 24 আওয়ার্সেই আসলে চাকরি লিভ করা যায়। সো আই সার্ভাইভ 15 days।
15 দিনের মাথায় চাকরি ছেড়ে বের হয়ে আসছি। দেন আমি আইবিএর আমার ক্লাসমেট, আমাদের সময় আইবিএর ব্যাচে আসলে খুব একটা মানুষ বিজনেসে ইন্টারেস্টেড ছিল না। আমার লাকিলি আই ফাউন্ড 2 or 3 অফ মাই ফ্রেন্ডস যারা ব্যবসা করতে চায়। আমি কোম্পানি ফাউন্ড করে কাজ শুরু করলাম। তো তখন গিয়ে শিখছি ট্রেড লাইসেন্স কীভাবে খুলতে হয়, বা কোম্পানির যে ফাউন্ড করলাম কোম্পানির আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা জরুরি, কিন্তু কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক ওপেন করতে চায় না। দে আর লাইক বন্ধুরা মিলে ব্যবসা শুরু করছে, এটা তো 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের নানাবিধ চ্যালেঞ্জ, তো দিজ আর ভেরি ডিসকারেজিং। সো দিস ইজ ওয়াই আসলে আমার লাইফ ফিলোসফির সাথে জেনসেনের কথা অনেক মিলে। সাফারিং তো থাকবে, মানুষ আমাদের দেশে আসলে সাপোর্ট এনভায়রনমেন্ট ইকোসিস্টেমের একটু অভাব, বাট দিস ইজ ওয়াই ইফ ইউ ক্যান বিল্ড সামথিং যেটা দাঁড়ায় গেছে সেটা টিকবেও বেশি, সেটা মোর রেজিলিয়েন্ট হবে। সব কিছু যদি ইজিলি পাওয়া যেত, সাপোর্ট সিস্টেম আছে, ব্যাংকে গেলে লোন দিচ্ছে কনসেপ্টে, এভরি স্টার্ট আপ প্রিসিড রাউন্ডে কনসেপ্ট বলে এই ফান্ড পাইতেছে, দাঁড়ায় যাইতেছে, 6 মাস 1 বছরের রানওয়ে পাইতেছে, তাইলে তো আসলে অন্যরকম হইতো। বাট বিকজ অফ দ্যাট আমাদের স্টার্ট আপগুলো এখনও রেজিলিয়েন্ট দাঁড়ায় আছে, ইভেন ইন দিস ইকোনমি, ইভেন ইন দিস কান্ট্রি যেখানে স্টার্ট আপের ফান্ডিং খুবই মিনিমাল, গ্লোবাল কনটেক্সট চিন্তা করলে ড্রপলেট। তো এরপরও উই আর প্রডিউসিং স্টার্ট আপস, বিজনেসেস, ওয়ার্ল্ড ক্লাস থিংস। আমাদের ফাউন্ডাররা যারা আছেন দে আর ভেরি ব্রিলিয়ান্ট পিপল, তারা বিকজ অফ রেজিলিয়েন্স। ব্রিলিয়েন্স সব জায়গায় আছে, ট্যালেন্ট সব জায়গাতেই আছে হয়তো সবার মধ্যে, বাট রেজিলিয়েন্স ছাড়া আসলে ওই সাফার না করলে জায়গাটা বিল্ড টু লাস্ট পসিবল না। তো আমার সাজেশন এটা থাকবে যে ইফ ইউ ডিসাইড অন সামথিং ইউ ক্যান নট গিভ আপ অ্যাটলিস্ট 2 বছর, 3 বছর, 5 বছর, ইউ নিড টু গিভ ইট সাম টাইম। সো ইন মোস্ট কেসেস ইফ ইউ স্টার্ট আর্লি, ধরেন ইউনিভার্সিটিতে আছেন, ওই সময় স্টার্ট করলেন, আপনি ইনিশিয়ালি হয়তো আপনাকে সংসারের কথা চিন্তা করতে হইতেছে না, আপনার বাবা মা বাসা ভাড়া, খাবার দাবার, ট্রান্সপোর্ট এগুলো ম্যানেজ করতেছে। তো টেক দোজ 2-3 ইয়ার্স, ওইটাই আপনার লাইফের এক্সপেরিমেন্টেশন। ওই টাইমের মধ্যে যদি আপনি দাঁড় করায় ফেলতে পারেন দ্যাটস গ্রেট, তাও যদি নাও পারেন ইউ উইল হ্যাভ লার্নিংস, যে লার্নিংগুলো এরপর যদি আপনি MBA করে, মাস্টার্স করে একটা ক্যারিয়ারেও যান, সেখানেও কাজে লাগবে। মেবি দেন ইউ কুড হ্যাভ আ সেকেন্ড ট্রাই আফটার মেবি অ্যানাদার 2-3 ইয়ার্স। তো বিফোর দ্য রেসপন্সিবিলিটি সোশ্যাল কনটেক্সটে আপনার উপর চলে আসতেছে, আপনি যদি এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন, ইভেন বেটার যে ইউনিভার্সিটির 2nd-3rd ইয়ারেই যদি স্টার্ট করতে পারেন কিছু একটা, মানে দ্যাটস গোনা হেল্প ইউ ডিসিশন নিতে। ইভেন ইফ ইউ ফেইল ইউ উইল ল্যান্ড ইন ইউর ফিট, ইভেন দেন আপনি একটা ক্যারিয়ারে করতে পারেন, চাকরি হোক, যেটাই হোক, প্রফেশনাল হন, স্কিল ডেভেলপমেন্ট ফোকাস করতে পারেন। নোবডি ক্যান টেক দ্যাট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনি যে লার্নিং পাচ্ছেন, স্কিল শিখতেছেন, সেটা যেমন আই ইউজ টু বি অ্যান ইন্ট্রোভার্ট, বাট আমাকে এখন অলমোস্ট 400-500 পিপলের একটা কোম্পানি চালাইতে হয়। আই এম দ্য মোস্ট এক্সট্রোভার্টেড গাই ইন মাই কোম্পানি, অন্যরা অকওয়ার্ড। সো ইট হ্যাপেন্স, এটা তো আসলে কেউ শিখায় নেই, কাজ করতে গিয়ে শিখছি এটা। আর আরেকটা জিনিস বলবো যে আই থিঙ্ক এটা লাস্ট পডকাস্টে আমি শুনতেছিলাম, আয়মান বলতেছিল জেফ বেজোসের একটা কথা, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স না, ইটস ওয়ার্ক লাইফ হারমোনি। তো আই ফোকাস অন দ্যাট টু মাচ, বিকজ এখন নাও দ্যাট আই হ্যাভ আ ফ্যামিলি, আমার নিজেরও একটা বাচ্চা হয়েছে, ফুল অন টডলার এজে। সো আমার কথাবার্তা, বিহেভিয়ার, এক্সাম্পলস অনেক কিছু এখন টডলার সেন্ট্রিক হয়ে গেছে, বাট ইটস মোর লাইক বিকজ অফ মাই প্রফেশন আমি কিন্তু আমার বাচ্চাকে টাইম দিতে পারি। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আই এম এ ভেরি, মানে কি বলবো, ইনভলভড ফাদার আই উড সে। আমার নিজের বাবা বা বড় ভাইয়ের থেকে যেভাবে তাদেরকে দেখছি, আমার ডিফারেন্ট ফাদার। সো লাইক আমি কিন্তু এন্টায়ারলি ফর ডেজ, 1 দিন 2 দিন সারাদিন আমার বাচ্চার এন্টায়ারটি টেক কেয়ার আমি করতে পারি। সো দ্যাট গিভস ইউ অ্যানাদার সেন্স অফ প্রেশার, ফোকাস, এফিসিয়েন্সি। যে বাচ্চাটা কাঁদতেছে, ওই অবস্থায় আপনি 30 সেকেন্ডে ডাইপার চেঞ্জ করবেন, বা কেন কাঁদতেছে ওইটা ফাইন্ড আউট করা, ওর কি গ্যাসের প্রবলেম, খিদা লাগছে, না কি হয়েছে, আসলে ওই ল্যাঙ্গুয়েজটা তো আপনি বুঝতেছেন না। তো আমি আমার মেয়ের টেক কেয়ার করতে গিয়ে আমি প্রবলেমকে ডিফারেন্টলি অ্যাপ্রোচ করা, ফাস্ট সলিউশনে যাওয়া, বিকজ আপনি ইমোশনালি কানেক্টেড। বাচ্চার কান্না যতক্ষণ আপনি শুনতেছেন ইউ আর মোর মোটিভেটেড। সো ইটস লাইক আপনি যখন একটা বিজনেসে কাজ করবেন, আমরা অনেক সময় বলি যে দ্য ব্র্যান্ড ইউ আর ক্রিয়েটিং বা দ্য বিজনেস ইউ ক্রিয়েটেড, ইটস লাইক ইউর বেবি। সো আই আন্ডারস্ট্যান্ড নাও দ্যাট আই হ্যাভ মাই ওন বেবি, যে অ্যাকচুয়ালি ইট ইজ ইউর বেবি। যে আপনি ওইভাবে বোঝার চেষ্টা করবেন, আপনার কাস্টমাররা কী বলে শোনার জন্য এই কাস্টমার অবসেশন। আবার ওয়ার্ক লাইফ হারমোনিও দরকার, যে আপনার লাইফস্টাইলেই ওয়ার্ক আবার লাইফ দুইটাই একসাথে আসবে। অফিসে আমি যেই রুমে বসে কাজ করি, আমার রুমে কিন্তু একটা, মানে আমার বাচ্চা এসে খেলে টেলে, তার একটা ফিডিং চেয়ার আছে, তার ঘুমানোর জায়গা আছে, সব কিছু আছে। তা আমি কিন্তু মিটিংয়ের মাঝখানে এমনও হয়েছে, আমার মেয়েকে নিয়ে যদি মিটিং করি, ওই মিটিংটা 10 মিনিটে শেষ হয়, আদার টাইম দেখা যায় তো ওই মিটিং 1 ঘন্টা লাগতেছে। দ্য ফোকাস অ্যান্ড এফিসিয়েন্সি শি ব্রিংস ইন টু মাই লাইফ, যে টাইম ইজ লিমিটেড, দ্যাট হেল্পস।
তাই ফিল লাইক যে আমরা যদি একেবারে সকাল 9টা থেকে রাত 9টা কাজ করি, বাসায় না যাই, ফ্যামিলির সাথে হারমোনি বা নিজের একটা পার্সোনাল হবি, প্যাশন বা নিজেকে দেওয়া টাইমের একটা হারমোনি না থাকে, ইট এফেক্টস। আপনি শুধু কাজ করতে করতে একসময় ইউ উইল বার্ন আউট, ইউল বি এক্সস্টেড। ইটস লাইক ওই যে বার্সেলোনা যে সুপার প্রেসিং ফুটবল খেলতো, মিডফিল্ডাররা 2-3 বছর পর পর একদম যাইতো, মানে পড়ে যাইতো, বা জার্গেন ক্লপের যে গ্যাগেন প্রেসিং, এটাই হয়। তো ইট হ্যাজ টু বি সব কিছু মিলায়, ফিটনেস, এভরিথিং, এটাও আর্লি লাইফ থেকে ফোকাস করা জরুরি। তো আমরা যখন কাজ শুরু করি উই আর লাইক এটাই সব, অন্য কিছু করবো না, বাট হারমোনি দরকার। সো আই উড সে দিস থিংস আমার ওভার দ্য ইয়ার্সের লার্নিং থেকে, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট হেল্প মি। Of course, thank you so much ভাইয়া। অ্যাকচুয়ালি আপনি এত বিউটিফুলি এক্সপ্লেন করেছেন, একটা টাইমে আই ওয়াজ লাইক আই এম অ্যাট আ লস অফ ওয়ার্ডস। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি আপনার ডটার ওয়ান ডে হয়তো বা আজ থেকে আরও 10-15 ইয়ার্স ফ্রম নাও সে যদি আসলে এই পডকাস্টটা দেখে, শি মাস্ট ফিল সো প্রাউড, সো হ্যাপি যে তার বাবা অ্যাকচুয়ালি কত ভালো একজন বাবা। Not only, মানে it works both ways. She gave me a lot of purpose as well. যেমন আমি শুরুর দিকে খুব গিল্ট ফিল করতাম যে মানে আমার ওয়াইফ যখন পোস্টপার্টাম সিচুয়েশনে ছিল, একটা পেটে সার্জারির অবস্থা নিয়ে ব্রেস্ট ফিট করতেছে, সব কিছু করতেছে, অ্যান্ড লাইক আমি তো কোলে নিতেই ভয় পাচ্ছি, শি ওয়াজ দ্যাট স্মল। তো মানে আই অলওয়েজ ফেল দিস গিল যে আই এম নট ডুইং এনাফ। তো যাই হোক, মানে আফটার অলমোস্ট ওর 1 বছর হওয়ার পর থেকে মোটামুটি আই গট ইনভলভ। আমি এখন মোটামুটি আমার সাথে বেশি ক্লোজ, আই উড সে। ওর মাদার এখন একটু রেসপাইট পায়, সো দ্যাটস মোর অ্যাবাউট ইট আর কি। তো এই তো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাডভাইসও পেয়ে গেলাম আপনি যেভাবে করে বললেন। আমার আর ছোটো করে সামারাইজ করে বলার অ্যাকচুয়ালি আর কিছু নাই, বাট আমরা অ্যাকচুয়ালি আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমি জেনারেলি আমার গেস্টসদের সাথে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলি। সো দ্য রুলস আর ভেরি সিম্পল। আমি জাস্ট আপনাকে যে কোয়েশ্চেন করবো, আপনি জাস্ট অ্যাট দ্য ব্যাক অফ ইউর হেড, না অ্যাট দ্য ফ্রন্ট অফ ইউর হেড যা আছে সেটা আপনি বলে ফেলবেন। অ্যান্ড ইট শুডন্ট টেক, ইজ ইট লাইক দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট কামস টু মাই মাইন্ড? এক্স্যাক্টলি, ফার্স্ট ওয়ার্ড বা ওয়ার্ডটা খুব ছোট হয়ে যায়, তো একটা ফার্স্ট সেন্টেন্সই আমি ধরেন বলতে দিলাম। ওকে, সো জাস্ট ওয়ান সেন্টেন্স অ্যান্সারের মতন করে হবে। সো আমি শুরুই করে দিই। আই এম ভেরি কিউরিয়াস, চিলক্সের কো ফাউন্ডারের ফেভারিট ফুড কি? ভর্তা। ভর্তা? টমেটো ভর্তা। আয় হায়, তাহলে চিলক্সই সেল করেন না কেন? যায় না, মেবি সামডে। ওকে, সো আপনি বার্গার খেলে আপনার ফেভারিট অ্যাড অন কি? চিজ। ও অ্যাকচুয়ালি চিজ। ওকে, সো অ্যাট দ্য সেম টাইম যদি আপনি এমনি কোনো খাবার খান, লাইক আর ইউ আ ভেরি স্পাইস লাভার, নাকি একটু মিষ্টি জাতীয় খাবার খান, নাকি মডারেট? আমি খুব স্পাইস লাভার না, আমার লিমিট আছে স্পাইস খাওয়ার, এক্সেসিভ খেতে পারি না। আই এম আ ভেরি সুইট টুথ, কিন্তু বিকজ অফ হেলথ ইস্যুস আমি এখন অনেক করি মডারেটলি, ইটস মিক্স অফ বোথ, এখন অনেক মডারেট লাইফস্টাইলে আছি আর কি। বাট তারপর আপনাকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয়, আপনি এক বাসায় কয়টা চিলক্সের নাগা ড্রামস খেতে পারবেন? 3টা। 3টা? জাস্ট 3টা? হ্যাঁ, জাস্ট 3টাও অনেক, ট্রাস্ট মি। অলরাইট, যদি আমি আস্ক করে ফেলি বেশ বড় মাপের কোয়েশ্চেন, বাট আমি দেখি আপনি ওয়ান সেন্টেন্সে কি বলেন। আপনার লাইফের সবচেয়ে বড় অর্জন কি? মাই ফ্যামিলি। ইয়োর ফ্যামিলি, ওয়াও। এটা অ্যাকচুয়ালি আমরা অনেকটুকুই, আমরা কিন্তু ভাবি না যে একজন কো ফাউন্ডার এটা সবার আগে বলবে। উই থট যে আপনি বলবেন যে আপনার বিজনেস, আপনার বিজনেস। দ্যাটস অলসো মাই ফ্যামিলি, দ্যাটস এক্সটেন্ডেড ফ্যামিলি। অফকোর্স। যদি আমি বলি, যেহেতু আপনি একসাথে বললেন যে এভরি সিঙ্গল ডে আপনি কত কত ডিফারেন্ট ভ্যারাইটি অফ ওয়ার্ক করেন, আপনি একটা দিনে ঠিক কত ঘন্টা কাজ করেন? এভারেজ বলা ডিফিকাল্ট, যেটা হয় এমনও গিয়েছে আমি 18 ঘন্টাও কাজ করছি, এমনও গেছে কাজও করি নেই, 2-3 ঘন্টার বেশি লাগে না। সো এখন ইটস অ্যাট আ স্টেজ যে আই অনলি হ্যাভ টু চেক সার্টেন স্ট্র্যাটেজিক টাচ পয়েন্টস। হোয়াটসঅ্যাপে 18 কি 20টার মতো গ্রুপ চ্যাট আছে, ওখানে রিপোর্টস আসে, আমি আই জাস্ট গো থ্রু দেম, কোনো কিছু দেখে ইন্টারভিউ করা লাগলে করি, দ্যাটস অ্যাবাউট ইট। আদার দেন দ্যাট এক্সেল ওয়ার্কশিটস এসবে দেখেই হয়ে যায়। আমি অ্যাক্টিভলি আর কিছু করি না, থিংস অ্যাকচুয়ালি অটো পাইলটে চলবে, আই প্রেফার দ্যাট। সো অ্যাজ আই সেড, আই এম দ্য ট্রাবল শুটার গাই। যখন কোনো সিভিয়ার ট্রাবল শুট হচ্ছে, মিলতেছে না, তখন আই এম কলড অন। আদার দেন দ্যাট এখন আই ডোন্ট হ্যাভ টু ডু মাচ। ইটস মোর লাইক আমি অবজার্ভ করি, দেখি, কিছু ফিডব্যাক পাইলে বলি, বা আউটলেট ভিজিট করলে আউটলেট এমনি যাই কাস্টমার হিসেবে, বা কেউ গেলে তার থেকে শুনি, ওই ফিডব্যাকগুলো শুনে জায়গা মতো কনসার্ন টিমে আমি জাস্ট সুইচ বোর্ডের মতো পাস করি, দ্যাটস ইট। ওই তো যেটা আপনি বলেন যে ওয়ার্ক লাইফ হারমোনি যেভাবে করে আপনি এখন পারছি, মেবি আফটার 8 ইয়ার্স অফ ওয়ার্ক এখন এটা পসিবল, বাট শুরুর দিকে তো ওই যে অ্যাজ আই সেড 18 ঘন্টাও হয়েছে। সো ইয়া।
ওকে, আপনি বলেছিলেন যে আপনি একটা টাইমে প্রচুর বই পড়তেন, Right. সো আই এম ভেরি কিউরিয়াস আপনার ফেভারিট রাইটার্স অথবা আপনার ফেভারিট বুকসের নাম যদি আমাদেরকে বলতেন। আমার ফেভারিট রাইটার ছিলেন জুলস ভার্ন। আমি সায়েন্স ফিকশন ফাদার বলা হয় তাকে, অনেক হ্যাঁ, পছন্দ জুলস করতাম ছোটবেলায়, অনেক বই পড়তাম। এখন আসলে পড়ার অভ্যাসটা অনেক কমে গেছে, এখন ইটস মোর ইনটু পডকাস্ট বা মিডিয়ামের আর্টিকেল স্টাফস লাইক দ্যাট। এখন আসলে ইটস মোর কন্টেন্ট, এখন তো আসলে রাইটার নাই, সেটা একটা ইস্যু আর কি। এই তো। আর ফেভারিট বুক বললে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এটা অনেক ফেভারিট বই ছিল আমার, অনেকবার পড়েছি। আসলে কি আপনার যেতে ইচ্ছা করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 হ্যাঁ, আসলেই করে। আই থিঙ্ক এখন তো 80 ডেজের কম ডেজেই পসিবল, বাট আসলে ওইটা ডিফারেন্ট ছিল যে আপনি আস্তে আস্তে যাচ্ছেন, এটা সেটা দেখতেছেন। দেয়ার ইজ দিস রেলওয়ে ট্র্যাক, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটা সেটা ছিল, এটা সেটা অনেক কিছু ছিল, হট এয়ার বেলুন ছিল। এখন তো এগুলা লাইক প্লেনে উঠলেন কিছুই দেখা যায় না, সো ইটস ডিফিকাল্ট। আমি আসলে ওই ধরনের ট্রাভেল বেশি পছন্দ করি আর কি। সো ইয়া। ওকে, সো আর কয়টা দিন পরে কিন্তু আমাদের নিউ ইয়ার 2025 শুরু হবে। আপনার নিউ ইয়ার রেজলিউশন কি? Okay, so আমি আসলে I don't believe in New Year resolutions or things like that. My conviction, I would say, but target determination always থাকে যে whatever life throws at me, I'll be strong enough to handle that ওকে, in a calm way. উইথ দ্যাট বিং স্যার, আমরা যেহেতু স্টার্টআপস নিয়ে অনেক কিছুই আলোচনা করেছি এবং এইটাও আপনি বললেন যে ইউ আর অ্যাকচুয়ালি এনকারেজিং আ লট অফ পিপল যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছে তাদেরকে যাতে সেভাবে শুরু করে, জাস্ট টু স্টার্ট, রাইট? বাট এর আগেও কিন্তু আমাদের একটু হলেও স্কিলস বা নলেজের অ্যাকচুয়ালি প্রয়োজন হয়, বা এর আগে না হলেও আমাদের ওভারঅল উইথ দ্য স্টার্ট আপ গ্রোয়িং আমাদের বেশ কিছু স্কিলস তো অফকোর্স দরকার হয়। অ্যান্ড হিয়ার ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমরা তো প্রায়োরিটাইজ করছি স্কিল লার্নিং ওভার এনিথিং এলস। আপনার কাছে কি মনে হয় একটা স্টার্ট আপ দাঁড় করানোর জন্য হোয়াট আর দ্য মোস্ট important skills that you need? Okay, so soft skills are like আপনার সব কিছুতেই লাগে। আপনি বেসিক পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড বা আদার থিংস বা একটা রিপোর্ট প্রিপেয়ার করা, বা হাউ ইউ প্রেজেন্ট, হাউ ইউ কমিউনিকেট, মানে হাউ ইউ অ্যাপিয়ার, আপনি একটা প্রবলেমকে কীভাবে অ্যাপ্রোচ করতেছেন, এই জিনিসগুলা। ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার, বেসিক একটা যে কোনো কিছু ফাইন্যান্সিয়াল মডেলিং বা কস্ট বেনিফিট করতে পারা, এই জিনিসগুলা ভেরি নেসেসারি রিগার্ডলেস অফ যেই ডিসিপ্লিনে আপনি পড়েন, যেই ডিসিপ্লিনে আপনি কাজ করেন, বা হোয়াট এভার ইউর প্যাশন ইজ। বাট আদার দেন দ্যাট আসলে কেউ যদি ব্যবসা করতে চায়, সেটা স্টার্ট আপ হোক, আদার ট্র্যাডিশনাল বিজনেস হোক, উই সি ইট ডিফারেন্টলি। ইটস মোর লাইক আমাদের জন্য বেস্ট স্কিল সেট হইতেছে জিনিসপত্র শুরু করা। ইন মোস্ট অফ ইন কেসেস আমরা শুরু করি না বলে জানি না কোথায় যাওয়া যেত। শুরু করা আর না থামা, দিস টু আর দ্য থিংস। সো আমরা হচ্ছে কাজে নেমে গেল, ইটস লাইক আপনি একটা কাঠের প্ল্যাঙ্ক নিয়ে ইউ আর ইন দ্য ওয়াটার্স, আপনি পানিতে নেমে গেছেন, সমুদ্রে। সো অ্যাট দ্য সেম টাইম আপনি ওই কাঠের প্ল্যাঙ্কটাকে আস্তে আস্তে একটা শিপ বানানোর চেষ্টা করতেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনার সবসময় ওয়াটার কাম থাকবে না, ঝড় আসবে। আপনি ওই অবস্থাতেই কিন্তু শিপ বানাইতে বানাইতেই কিন্তু বোট বানাতে বানাতেই কিন্তু আপনি ঝড়ও সামলাইতেছেন, নাইটটা পার করতেছেন, আবার লোকেশন নেভিগেশনও ঠিক রাখতেছেন যে যেদিকে যাওয়া দরকার নাকি হারাই গেছেন। সো অনেক কিছু। তো এগুলো আসলে অলওয়েজ এই স্কিল না শিখলে হবে না, ওইটা হবে না, এটা না। ইটস মোর লাইক আমরা কখন শিখি, যখন উই ফিল দ্য নেসেসিটি। সো ওয়েন ইউ আর ইন দ্য সিচুয়েশন তখনই তো নেসেসিটি আসবে। আই ফিল দ্যাট ওয়ে আর কি। অফকোর্স, উইথ দ্যাট বিং স্যার, আপনি বলেছিলেন যে ওয়ান অফ দ্য লাইফ ফিলসফিজ যেগুলো আপনি বিলিভ করেন ইজ টু সাফার অ্যান্ড সেইভাবে করে অনগোয়িং অ্যান্ড সো অন, রাইট? বাট দ্য থিং ইজ, এই যে আমরা সাফারিংয়ের কথা যে বলছি, এভরি সিঙ্গল ডে আপনি এত এত ডিফারেন্ট ওয়ার্কস করছেন, মাঝে মাঝে যখন অনেক বিরক্ত হয়ে যান, দেন হোয়াট ডু ইউ ডু ইন দোজ পিরিয়ডস অফ সাফারিং? আপনি অনেক বিরক্ত বা অনেক রেগে গেলে কি করেন? ওকে, সো আই টেক আ স্টেপ ব্যাক অর মেবি 10 স্টেপস ব্যাক। মানে আমি কিছুই করি না, আই ডু নাথিং। It's like when you are emotionally not at your best, এইরকম রাগ, এইটা সেটা, ভায়োলেন্স, অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন আপনাকে খুব এফেক্ট করতেছে, ওই সময় মেজর ডিসিশনস না নেওয়াই বেটার। ইউ ডু নাথিং, ইউ জাস্ট মানে টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড ইউ অবজার্ভ। পপকর্ন খেতে খেতে দেখেন কি হয়। দেখা যায় মোস্ট কেসেস half of the time the people around you অটো প্রবলেমটা সলভ করে ফেলে, বা এভরিথিং ফিটস ইনটু পিসেস। টাইম দিলে অটো ঠিক হয়ে যায়, 50% প্রবলেম এভাবে সলভ হয়। বাট দেয়ার আর গ্রেভ প্রবলেমস উইচ বিকামস লাইক লুপ থেকে বের হতে হলেও আসলে আপনি লুপের মধ্যে থেকে বের হতে পারবেন না, আপনাকে একটু পিছায় এসে দেখতে হবে যে লুপটা এমন। সো তখন আপনি চিন্তা করতে পারেন লুপটা এমন, আমি এই পয়েন্টে এইভাবে একটা ইন্টারভেন করলে আমি এইভাবে এটা ভাঙতে পারবো। কিন্তু আপনি যখন ঘুরতেছেন লুপের মধ্যে, তখন তো আপনি চেষ্টা করে আসলে বেরোতে পারবেন।
তা মাই ওয়ে অফ ডুইং থিংস ইজ আই ডু নাথিং, আমি জাস্ট পিছায় আসি, ওই প্রবলেমটা আই উইল ডিল ইট অ্যানাদার ডে বলে 2-3 দিন পিছায় দিই। ওয়াও, So এই this লাইনটা works অনেক for me. ইন্টারেস্টিং লাগলো যে মাই ওয়ে অফ ডুইং থিংস ইজ অ্যাকচুয়ালি ডুইং নাথিং। কারণ দিন শেষে কিন্তু আমরা দেখি যে আমাদের প্রবলেমস অনেক কিছু অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, আমরা প্রবলেমটাকে এত প্রায়োরিটাইজ দিই যে মানে যেটা দেওয়া অ্যাকচুয়ালি উচিত না। Right. যদি আপনাকে যে কোনো একটা সুপার পাওয়ার দেওয়া হতো, ইউ কুড চুজ এনি সুপার পাওয়ার, হোয়াট উড ইট বি? টেলিপোর্টেশন। টেলিপোর্টেশন, কোথায় চলে যেতেন? লাইক হ্যারি পটারের মতো ফ্লু পাউডার দিয়ে যেখানে সেখানে যখন যেখানে যেতে ইচ্ছা করে, আ প্লেস আই এম সিইং। যেমন এখন অনেক রিলস ট্রাভেলের আসে যে অমুক একটা জায়গা, অমুক একটা জায়গা, যাইতে তো পারি না, দেন ভিসা একটা ইস্যু আমাদের পাসপোর্টের জন্য। সো লাইক টেলিপোর্ট করে ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখে আবার চলে আসতে পারতাম। আই ফিল লাইক ওয়ার্ল্ড এত বড় আবার এত ছোট, বাট উই আর স্টাক, আমরা অনেক সময় পারতেছি না মুভ করতে। তো আই ফিল লাইক দ্যাটস আ ভেরি বিগ লিমিটেশনস ফর আস। অফকোর্স। র্যাপিড ফায়ার রাউন্ডের একদম লাস্ট কোয়েশ্চেন করি। ছোটোবেলা থেকেই আমি সো ফার আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম, আপনি বেশ পড়ুয়া ছিলেন। আপনি জাস্ট ওভারঅল কলেজে পড়ার পরে আপনি যেহেতু আইবিএ থেকে পড়াশোনা করেছেন, বিবিএ এমবিএ দুটোই কমপ্লিট করেছেন, আপনি যেভাবে বললেন যে আপনার সাথে যারা ছিলেন কো ফাউন্ডার্স হিসেবে তাদেরও এমবিএ কমপ্লিট করতে বেশ বেগ পেতে হয়েছিল, বাট আপনি ওই টাইমে প্যারালেলভাবে শেষ করে ফেলেছেন। সো ইন দ্যাট কেস এডুকেশন জিনিসটা মাস্ট বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ। হিয়ার ইন বাংলাদেশ আমরা যেহেতু দেখছি যে এভরি সিঙ্গল টাইম, এবং আমরা 2025-এও কিন্তু আমরা আবার নতুন একটা সিলেবাস আমরা পেতে যাচ্ছি আমাদের এই এডুকেশন ফিল্ডে। সো আপনার কাছে কি মনে হয় আমাদের এডুকেশনে আর কোন কোন নতুন স্কিলস অ্যাড করা উচিত? ওকে, আই ফিল লাইক যেটা সবচেয়ে বড় ল্যাকিং ইজ প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্টের অভাব। সো আমরা জাস্ট পড়ি, থিওরিটিক্যাল পড়া পড়ি, ওইটাকে অ্যাকচুয়ালি কোনো কিছুতে গিয়ে, একটা অর্গানাইজেশনে গিয়ে বা যে কোনো একটা এগ্রিকালচারাল কিছু হলে একটা ফার্মে গিয়ে থেকে কাজ করে দেখা, এটা এইভাবে হয়। যেমন আমি যখন স্কুলে পড়তাম, এগ্রিকালচারাল এডুকেশন যে সাবজেক্ট ছিল কৃষি শিক্ষায়, ওখানে একটা গাছ কিভাবে ইয়ে করতে হয় আমাদের একটা প্রজেক্ট দিত, যে একটা মরিচের বিচি নিয়ে এভাবে এটাকে রোপণ করতে হবে, গাছটা এই হবে, প্রতি উইকে ওটার কি আপডেট হচ্ছে। তো মোস্ট কেসেস কি হতো আমি বলি, আমাদের দেখা যেত কেউই করতো না, বা করলেও এভাবে তো যেভাবে বলতেছে প্রত্যেক উইকের ক্লাসে শিখাচ্ছে যে এইভাবে উইডিং করতে হবে, এভাবে ফার্টিলাইজার দিতে হয়, এভাবে ওয়াটার করতে হয়, গাছ তো 3 সপ্তাহ এটা টিকে না। তো যখন ওই মেইন ডিসপ্লেটা হতো নিয়ে আসতে হতো, সবাই এর আগে কোনো কোথাও থেকে একটা চারা কিনে নিয়ে আসতো। আমাদের আই ফিল লাইক প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্টের অভাবে আমরা খুব এরকম একটা মানে সিস্টেম করা পাবলিক হয়ে গেছে। আমরা খুব হাসেল করি এভাবে যে শর্টকাট মারি, আমরা একটা প্রপার ওয়েতে ওই হার্ডওয়ার্ক করে জিনিসটা স্টেপ বাই স্টেপ করে যে উঠার যে একটা সেটা থেকে আমরা বঞ্চিত বিকজ অফ প্র্যাকটিক্যাল অ্যাটাচমেন্ট নেই। আমরা জাস্ট থিওরিটি পড়তেছি, থিওরি কীভাবে অ্যাপ্লাই করবো ওইটার আবার শর্টকাট খুঁজে অ্যাপ্লাই করার সময়, বিকজ অফ হাউ উই আর টট। সো আমার মনে হয় যে এইটা আই ডোন্ট নো হাউ টু সলভ দিস। ডিফারেন্ট কাজ হতে পারে, ডিফারেন্ট হতে পারে, আই ডোন্ট নো, বাট মানে মেবি এরকম একটা জিনিসের আমি ফিল করি অনেক অভাব। যেমন আমার মেয়ের কথা আবারও বলতেছি, তো টডলারদের শিখানোর একটা ওয়ে হচ্ছে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, রাইট? ওরা ইশারা ইঙ্গিত বুঝে, অ্যান্ড দের ইজ আ মেথড, মন্টেসরি মেথড বলে। ইটস হচ্ছে প্রিটেন্ড অ্যান্ড প্লে, প্রিটেন্ড করে শিখবেন বা আপনাকে দেখে মিমিক করে শিখতেছে। তো এই জিনিসটা শুধু টডলার না, এটা তো আমারও কাজে লাগে। ইনফ্যাক্ট আমিও এখন অনেক কিছু এভাবে শিখি, অন্য কাউকে অবজার্ভ করে দেখে, এরপর বা ইউটিউবে বারবার দেখে হোক বা একটা কিছু টিউটোরিয়াল দেখে হোক। আপনাদের যে লার্নিংয়ে অনেক ডিজিটাল কন্টেন্ট আছে, এটা কিন্তু অনেকটা এই মেথডই। এটাই আমাদের ব্রেইনে সবচেয়ে বেশ রেজোনেট করে, যে আমি দেখে ইয়ে করতেছি, রাদার দেন বই পড়লাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, শেষ। ইটস ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স আসলে ইন আ ওয়ে আসতেছে, কিন্তু প্রতিটা ছোট ছোট স্কিলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স না থাকলে তো লাভ নেই। যেমন আমরা ছোটোবেলায় আরবি পড়া শিখছি, আই এম শিওর 80-90% অফ আস এখন আরবি পড়তে পারি না। পারবো, ধরায় দিলে আবার পারবো, কিন্তু ভুলে গেছি। ওয়াই? চর্চার অভাব। সো ইস্যুটা ওখানে আর কি। আমরা যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স করতে পারি, দেন অলসো আই ফিল লাইক আমাদের এডুকেশনে অনেক কিছুই আপ টু দ্য মার্ক না, এই সেন্সে গ্লোবাল স্ট্যান্ডার্ডে। আমরা ইংলিশ নিয়ে এত পড়ে আসি, দেয়ার কুড বি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ উই কুড লার্ন। আমরা চাইনিজ শিখতে পারি, স্প্যানিশ শিখতে পারি, ফ্রেঞ্চ শিখতে পারি, যেটা ক্যারিয়ারে অনেক হেল্প করবে। আপনারা যেসব ভিসিদের সাথে ডিল করেন স্টার্ট আপে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ভিসিরা আসতে পারে, রাইট? সবাই ওই স্ট্যান্ডার্ডাইজড কিছু জায়গার ভিসি নিয়েই পড়ে আছেন, এর বাইরে কিন্তু যায় না। মিডল ইস্টে অনেক ভিসি আছে, আমরা উই ক্যানট রিচ দেয়ার। হয়তো বা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার্স এটা সেটা আমাদের আছে, ফিজিক্যাল ইস্যু, বাট আদার দেন দ্যাট আমরা তো কমিউনিকেটই করতে পারি না শুধু ভাষাটার জন্য। জাস্ট মানে দেয়ার আর পিপল, চাইনিজ পিপল আছে যারা আসলে ভাষাও জানে না, কিছুই না, তারা ওয়ার্ল্ড ওয়াইড গিয়ে বিজনেস করতেছে।
আমি রিসেন্টলি ট্রাভেল করতে গিয়ে আমি কমপ্লিটলি গুগল ট্রান্সলেটর দিয়ে কাজ চালাই। আমি চায়নায় ভিয়েতনামে অর্ডার করতেছি, গুগল ট্রান্সলেটরে দ্যার ইজ দিস ইন্টারেস্টিং ফিচার, আপনি যদি মেনুটা যেই ল্যাঙ্গুয়েজেই থাকুক ওটা ছবি তুলেন, ইট কুড ট্রান্সলেট টু ইংলিশ। ওটা বুঝে আপনি মেনু অর্ডার করতে পারেন। ইউ ডোন্ট রিয়েলি অ্যাকচুয়ালি হ্যাভ টু টক, বা ট্রান্সলেটর দিয়ে তো কনভার্সেটও করা যায়। তো আমি পারবো না বা হবে না বিকজ উই ডিডন্ট ট্রাই। আমরা তো গিয়ে আসলে টেকনোলজি অনেক কিছু ইজি করে দিছি, উই জাস্ট নিড টু ট্রাই। বিকজ আমরা অ্যাপ্লিকেশন পারি না বলে আমরা ট্রাইও করি না, যাইও না, বসে থাকি। আমরা অ্যাকচুয়ালি ভাবি যে এআই আসছে, এত কিছু জিনিস আমাদের একটা রেভলিউশনারাইজ হয়েছে। আমরা এআই এর কথা বললে সবার আগে চ্যাট জিপিটির কথা চলে আসি, এবং আই এম প্রিটি শিওর চ্যাট জিপিটির মধ্যে যে ডিফারেন্ট ফিচার্স আছে এটার মেবি 50%ও আমরা প্রপারলি ডিসকভার আপনি করিনি। বেশিরভাগ মানুষ চ্যাট জিপিটি ছাড়া আর কোনো এআই নামও জানেন না। হ্যাঁ, সো আই ইউজ জেমিনি, আই ইউজ আদার পারপ্লেক্সিটি, টুকটাক কিছু জিনিস আমাদের মার্কেটিংয়ে মিডনাইট দিয়ে অনেক কন্টেন্ট জেনারেট করতো। সো দে ডু থিংস, মানে আমাদের এন্টার মার্কেটিং কিন্তু ওয়ান গাইও চালাইছে মাঝখানে। তো ব্যাপারটা এরকম, মানে ইটস লাইক আমরা যদি একটা ইন্ডিভিজুয়ালের ক্রিয়েটিভিটি দেখি, সে চিন্তা করতে পারে আইডিয়াটা এমন, মেবি কন্টেন্ট এমন হবে, কিন্তু ওর তো এখন একটা গ্রাফিক্স ডিজাইনার লাগবে, একটা কপিরাইটার লাগবে, কিছুই লাগতেছে না, ও ইজিলি ওটা নামাই ফেলতেছে। সো ইট হেল্পস ইউ ইন দোজ ওয়েজ। আপনি যদি ভিশন করতে পারেন, এক্সিকিউট করার জিনিস বের হতে থাকবে, কিন্তু ইউ নিড টু থিঙ্ক, আইডিয়া জেনারেট করা, ভিশনাইজ করা, যেটা এইভাবে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল স্কিল সেট, সেটাই তো ক্রিয়েটিভিটি, বা সেটাই হচ্ছে আপনার ফ্রি থিঙ্কিং। এইটা তো আসলে একটা এআই নিতে পারবে না। অফকোর্স ফ্রি থিঙ্কিং নিয়ে আপনি আলোচনা করলেন, এবং অ্যাট দ্য সেম টাইম থ্রু আউট দিস এন্টায়ার পডকাস্ট আমরা অ্যাকচুয়ালি ছোট ছোট করে অনেকগুলো টপিকের উপরে কিন্তু আমরা টাচ করেছি। সো ওভারঅল দিস হ্যাজ বিন আ ভেরি ইনসাইটফুল পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। অ্যান্ড আমরা আসলে এত বেসিস টাচ করছি, ইটস ডিফিকাল্ট আসলে এত শর্ট টাইমে এত কিছু কভার করা, বাট দ্য কোয়েশ্চেন্স ওয়ার ভেরি প্রিসাইজ অ্যান্ড ভেরি ওপেন এন্ডেড। থ্যাংক ইউ ফর অ্যালাউইং মি টু অ্যান্সার ইন সাচ ওপেন এন্ডেড ওয়ে. Thank you so much for like sharing about your entire life experience. আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে শুরু করে কিভাবে চিলক্স একটা ছোট্ট জাস্ট কার্ট থেকে শুরু করে এখন এত, আমি বলবো যে পুরো কান্ট্রি ওয়াইড ফেমাস একটা কোম্পানি হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়ান অফ দ্য মানে মোটো উই ফলো ইন আওয়ার কোম্পানি, যে অ্যাজ আ পার্সন আমাকে হয়তো মানুষজন চিনবে না, বাট পিপল শুড নো যে অ্যাবাউট দ্য ব্র্যান্ড, ওটার পিছনে কারা কাজ করে মোস্ট অফ দ্য টাইমস মানুষ জানবে না, বাট দ্যাট অ্যাবাউট ইট আর কি। Of course. Thank you so much once again for giving us Thank your you for precious having me. time, and at the same time best wishes for your daughter, for your family, এবং best wishes to Chillox as well. আমাদের almost lunch time হয়ে গিয়েছে. I hope we are getting free burgers. Anyways. Yeah, sure. So with that being said, আমাদের অডিয়েন্সকেও জানাচ্ছি যে ওভারঅল কেমন লেগেছে আমাদের এন্টায়ার পডকাস্টটা, আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ইন দ্য ফিউচার আমাদের ইন্টারঅ্যাক্টিভ আড্ডা পডকাস্টে আমরা আর কাকে কাকে নিয়ে আসবো, কাদের সাথে আমরা এরকম জম্পেশ আড্ডা দিতে পারি, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। এবং যেভাবে করে ভাইয়া বললেন, হোয়াট এভার উই ডু ইন লাইফ, আমাদের প্যাশন তো থাকতেই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম উই শুড স্টার্ট অ্যান্ড নট স্টপ। Yeah. That's pretty much it. থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে নেক্সট পডকাস্টে।